আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 19তম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে ব্লগার্সে কিভাবে একটা ব্লগ সাইট তৈরি করতে হয় সেটা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, প্রথমে আমরা একটু ধারণা নিয়ে নিই যে ব্লগারটা কি বা ব্লগ সাইটটাই কি। ব্লগ সাইট হচ্ছে একটা ওয়েবসাইট। এখানে হচ্ছে ব্লগিং এর মাধ্যমে বা বিভিন্ন রকমের পোস্ট পাবলিশ করার মাধ্যমে হচ্ছে এখান থেকে আর্নিং করা যায়। তো এটা কিভাবে হচ্ছে এইটা সেট আপ করতে হয় বা এই ব্লগ সেটটা কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমরা শিখব। তো আমরা চাইলে যে কোনো একটা নিশের উপরে হচ্ছে ব্লগ সাইটটা তৈরি করতে পারি, অথবা আমরা নিজের পোর্টফোলিও হিসেবেও কিন্তু এই ব্লগ সাইটটাকে ইউজ করতে পারি। তো ব্লগ সাইটটা তৈরি করার জন্য আমরা হচ্ছে blogspot.com লিখে সার্চ করলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি যে অপশনটা আছে, এটার সাইট আছে, ওখানে যাব। তা আমার অলরেডি এখানে ব্লগ সাইট তৈরি করা আছে। সম্ভবত আমি ব্রাউজারটাতে সাইন আউট করা। আচ্ছা, তো আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগে যাবেন। আচ্ছা, আমার এই ব্রাউজারটাতে হচ্ছে সাইন আউট করা আছে, তো এই কারণে সাইন ইন করতে বলছে। তো আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে দেখাই। সবগুলাই ইউজ করে রাখছি। অনেক ব্লগ তৈরি করা যায় একটা গুগল অ্যাকাউন্ট থেকে। হচ্ছে আমরা আহ, অসংখ্য হচ্ছে ব্লগ সাইট তৈরি করতে পারি। তো আমি এখান থেকে নিউ ব্লগে চলে যাচ্ছি। আমার এখানে অনেকগুলো তৈরি করা আছে, আমরা নতুন ভাবে আরেকটা তৈরি করব। তো শুরুতে আমাদের হচ্ছে ব্লগ সাইটটার নাম দিতে হবে, বা আমাদের ওয়েবসাইটটার নাম আমরা কি দিব সেটা এখানে দিব। তো যে কোনো নাম আপনারা ব্যবহার করতে পারেন, বা যে যেই নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নিশের সাথে মিলিয়ে হচ্ছে আপনারা এখানে টাইটেলটা দিতে পারেন। তো ধরুন আমি একটা ব্লগ সাইট তৈরি করছি, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের রান্নার রেসিপি হচ্ছে বা ফুড রিভিউ এই ধরনের হচ্ছে একটা ব্লগ সাইট হবে। ঠিক আছে, তো আমি উম, একটা নাম ইউজ করি, যেমন মিনাস। ঠিক আছে, আমি এরকম একটা নাম ইউজ করলাম যে মিনাস কিচেন। দিয়ে এখান থেকে নেক্সট করে নিব। এখানে আপনার ইউআরএলটা বা লিঙ্কটা কিরকম হবে সেটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা শুরুতে ট্রাই করব যে আমরা যেই ব্লগ সাইটে যে নামটা রেখেছি সেটার সাথে মিলিয়ে হচ্ছে আমাদের ইউআরএলটা সেট করার জন্য। যদি না হয় তখন আমরা হচ্ছে অন্য ব্যবস্থা নিব। তো আমি এখানে, আচ্ছা, এটা অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, তো অ্যাভেলেবেল না থাকলে আমি এখানে একটু চেঞ্জেস আনবো। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে, তো আমি এটাকে সেভ করে নেই। তো মিনাস কিচেন নামে আমরা একটা ব্লগ সাইট তৈরি করলাম বা একটা ওয়েবসাইট তৈরি করলাম। তো আমাদের ব্লগটা আমরা একটু দেখি। এখান থেকে ভিউ ব্লগে যদি যাই,
তাহলে এখানে দেখেন মিনাস কিচেন নামে আমাদের একটা ওয়েবসাইট কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। কাস্টমাইজেশনের অনেক কাজ আছে, আমরা ধাপে ধাপে যাব। তো তার আগে আমি একটু বলি যে ব্লগ সাইটে আমরা কি ধরনের ব্লগ লিখতে পারি। তো যাদের হচ্ছে আপনাদের লেখালেখির অভ্যাস আছে বা হচ্ছে কন্টেন্ট রাইটিং এ ইন্টারেস্ট আছে, তো আপনারা চাইলে এই ক্যাটাগরিটাকে কাজে লাগাতে পারেন, যে কোনো বিষয় নিয়ে লেখেন। তো অনেকে আছে যে ফুড রেসিপি, ফুড রিভিউ এই ধরনের ব্লগ লেখে, বা প্যাসিভ ইনকাম নিয়ে লেখে অনেকে। অনেকে আছে ট্রাভেল ব্লগ লেখে, বা কোনো একটা গ্যাজেট বা ইলেকট্রনিক একটা প্রোডাক্ট যেটা মার্কেটে নতুন এসছে ওইটা নিয়েও রিভিউ তৈরি করে। তো নিশের তো অভাব নাই। এখানে প্রচুর নিশ আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা পিক করেন, পিক করে হচ্ছে আপনি সেটা নিয়ে একটু রিসার্চ করেন, সেটা নিয়ে লেখেন। তো আমি আপনাদেরকে একটা ব্লগ সাইট দেখাই। হ্যাঁ, কবিতাও লিখতে পারেন। And তুমি ব্যাগ এন্ড ব্যাগেজ কোথায় যাচ্ছ? টি শার্ট উল্টা পরেছো। আচ্ছা, তো এটা আমার এক ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট। এখানে সে হচ্ছে প্যাসিভ ইনকাম এটা নিয়ে ব্লগ লেখে। উনি হচ্ছে আমার বায়ার, তামিল ওর নাম। তো এখানে দেখেন সে কি ধরনের লেখাগুলো লেখে। কপি করা যাবে না অবশ্যই, কারণ কন্টেন্ট হচ্ছে কপি করা যাবে না। তো ও হচ্ছে বিভিন্ন রকমের প্যাসিভ ইনকাম, এরপর হচ্ছে ব্যাংক সংক্রান্ত, লোন সংক্রান্ত বা ডেবিট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে সে আর্টিকেল লেখে বা কন্টেন্ট পাবলিশ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে তার নিশ। তো এখানে রিড মোড়ে গেলে আমরা যে কোনো একটা বিষয় সম্পর্কে হচ্ছে জানতে পারবো। ঠিক আছে, তো এরকম ভাবে হচ্ছে সে ব্লগ লেখে। যেমনটা আমরা ইয়ে লিঙ্কডইনে আর্টিকেল রাইট করেছিলাম না, মনে আছে? লিঙ্কডইন আর্টিকেলটা যেভাবে রাইট করেছিলাম, আর্টিকেল রাইটিং এর সময় কি ছিল, একটা কাভার ফটো ছিল, একটা টাইটেল ছিল, তারপর এখানে হচ্ছে প্যারাগ্রাফটা ছিল, আবার কিছু সেন্টেন্স আছে যেগুলোকে হাইপার লিঙ্ক করা যায়, যে যেমন মানি আর্নড, তারপর ক্রিয়েটিং এক্সট্রা ইনকাম স্ট্রিমস। তো এখানে দেখেন এগুলো ক্লিকেবল লিঙ্ক। তো এখানেও হাইপার লিঙ্ক করা আছে। তো এরকম ভাবেই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ব্লগগুলো লিখতে হয়। ঠিক আছে, এখানে আরেকটা ইমেজ আছে, তো একটা আর্টিকেলের মধ্যে দুইটা বা তিনটা ইমেজ আমরা ইউজ করি। তো এখানেও সেম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে কোনো একটা নিশ নিয়ে, নিশ সিলেক্ট করে আমরা চাইলে হচ্ছে আমাদের ব্লগ সাইট তৈরি করতে পারি, পাশাপাশি হচ্ছে সেটা নিয়ে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা মিনাস কিচেন নামে হচ্ছে একটা ব্লগ তৈরি করলাম, এটাকে কাস্টমাইজ করব আমরা। তো কাস্টমাইজেশনের এখানে অনেক কাজ আছে। তো আমরা ব্লগ সাইটের ক্লাসটা দুইটা দুইটা ক্লাসে করব। আজকে হচ্ছে একরকম দেখাবো, তারপর নেক্সট ক্লাসে হচ্ছে এটার অ্যাডভান্স যে ওয়েটা সেটা দেখাবো। তো শুরুতে হচ্ছে নিউ পোস্ট আছে, তো এখান থেকে আমরা নতুন পোস্ট করতে পারি। পোস্ট একটু পরে করছি, আগে কাস্টমাইজ করে নেই। এরপর এখান থেকে আমরা স্ট্যাটসটা দেখতে পারি। স্ট্যাটসে এখানে আমাদের এই ব্লগ সাইটে কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট আমরা পাবলিশ করেছি, কয়টা কমেন্ট হলো, এখানে হচ্ছে আমরা এই স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারি। ঠিক আছে, এখানে একদম গ্রাফিক্যালি আপনার ইয়েটা দেখাবে। যখন এখানে আমরা পোস্টগুলো পাবলিশ করব না, একদম গ্রাফিক্যালি শো করবে পুরো স্ট্যাটিস্টিক্সটা। এরপর কমেন্টসে এসে আমরা হচ্ছে সব কমেন্ট পাবলিশ করতে পারি, অথবা হচ্ছে মডারেশনের জন্য আমরা হোল্ড করে রাখতে পারি। ঠিক আছে, যে আপনি সব কমেন্ট হচ্ছে পাবলিশ করবেন না। এখান থেকে আনওয়ান্টেড যে কমেন্টগুলো আছে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে কমেন্টগুলো আছে সেগুলো আপনি হচ্ছে
মডারেশন করে দেন হচ্ছে পাবলিশ করবেন, এই অপশনটা এখানে আছে। এরপর আসি হচ্ছে আর্নিংসে। তো এখানে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে আর্নিংটা হয়। তো আমাদের এই ব্লগ সাইটটা মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করার পর দেন হচ্ছে আমাদের এখানে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট সেট আপ করে এটা কানেক্ট করতে হয়। তো আমরা একটু দেখি মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো কি। মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে। তো এখানে এফএকিউ দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়ে নিতে পারেন। তো মূলত এখানে হচ্ছে ভিউজ এর উপরে হচ্ছে মনিটাইজেশন হয়। আপনার এখানে যত বেশি ভিউজ হবে বা হচ্ছে যত বেশি ফলোয়ার হবে, সেখান থেকে আপনার ইনকাম জেনারেট হওয়ার পসিবিলিটি হচ্ছে তত বাড়ে। আচ্ছা, তো এখানে রিকোয়ারমেন্টসটা দেওয়া আছে, অনেক বড় লেখা, এত বড়টা পড়বো? আচ্ছা, তো আমি হচ্ছে এটার একটা সামারি করে দেই যে টু মনিটাইজ এ ব্লগ অন ব্লগার ইউ উইল নিড টু মিট সার্টেন রিকোয়ারমেন্টস প্রাইমারিলি রিলেটেড টু কন্টেন্ট কোয়ালিটি, adherence to Google policies, and building an audience. Specifically, Google AdSense, a popular monetization method, requires a blog to have original, high quality content, adhere to AdSense program policies, and have a clear site navigation with essential pages like About Us, privacy policy, and contact information. You will also need to be at least 18 years old. এখানে আপনার শুরুতে হচ্ছে 18 বছর বয়স হতে হবে। দেন হচ্ছে আপনার যেই ব্লগটা থাকবে সেটা যেন অরিজিনাল হয়, ইউনিক হয়, অরিজিনাল হয়, হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি এখানে পাবলিশ করবেন। আর ইজিলি যেন আপনার এই সাইটটা সবাই নেভিগেট করতে পারে সেটা আপনাকে মেক শিওর করতে হবে। তো কন্টেন্ট কোয়ালিটির জন্য এখানে ওরা একটা ব্রেকডাউন করে দিয়েছে। যেমন অরিজিনালিটি, তো আপনার ব্লগ অবশ্যই অরিজিনাল হতে হবে, নট কপিড অর প্লাগারাইজ। ঠিক আছে, কপিড কোনো কন্টেন্ট হচ্ছে এখানে আপনি পাবলিশ করতে পারবেন না, সবই অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবং ইউনিক হতে হবে। আর কোয়ালিটি কি? হাই কোয়ালিটি এনগেজিং কন্টেন্ট দ্যাট প্রোভাইডস ভ্যালু টু ইউর রিডার্স, হাই কোয়ালিটির কন্টেন্ট দিবেন। এরপর কোয়ান্টিটি কি? দেয়ার্স দেয়ার্স নো স্ট্রিক্ট পোস্ট মিনিমাম, এখানে মিনিমাম কোনো পোস্ট নাই। আপনি এখানে যত বেশি পোস্ট করবেন তত বেশি বেনিফিশিয়াল হবেন। ঠিক আছে, মিনিমাম কোনো পোস্ট নাই এখানে। বললাম না যে ভিউজ এর উপরে হচ্ছে আপনার মনিটাইজেশন হয়। তো এখানে আপনি যত বেশি পোস্ট করবেন তত আপনার ভিউজ বাড়বে, তত আপনি হচ্ছে এখান থেকে সুবিধাটা পাবেন। এরপর হচ্ছে রেগুলার আপডেটস। তো কিপ ইউর ব্লগ আপডেটেড উইথ ফ্রেশ কন্টেন্ট টু কিপ ইউর অডিয়েন্স এনগেজড। এখানে রেগুলার হচ্ছে পোস্ট করতে হবে। আপনি একটা পোস্ট করলেন, এরপর সপ্তাহখানেক ফেলে রাখলেন, বা 10 দিন পরে গিয়ে আরেকটা পোস্ট করলেন, সেটা হবে না। রেগুলার আপডেট করতে হবে এবং ফ্রেশ কন্টেন্ট দিয়ে, একই কন্টেন্ট বারবার না দিয়ে ফ্রেশ কন্টেন্ট দিয়ে হচ্ছে আপনার অডিয়েন্সদের এনগেজ রাখতে হবে। এরপর এখানে ensure your content complies with Google AdSense program policies, avoiding topics like adult content, gambling, or copyrighted material. আচ্ছা, গুগল অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসির কিছু ইয়ে আছে যে এখানে আপনাকে কিছু টপিক হচ্ছে অ্যাভয়েড করতে হবে। যেমন অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আপনি এখানে পাবলিশ করতে পারবেন না, বা গ্যামলিং কে প্রমোট করে এই ধরনের কোনো কন্টেন্ট আপনি দিতে পারবেন, বা কপিরাইটেড যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো আপনি এখানে পাবলিশ করতে পারবেন না। এরপর এখানে কিছু এসেনশিয়াল পেজেস হচ্ছে আপনাকে তৈরি করতে হবে, যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, এই ধরনের পেজ আপনি এখানে ইনক্লুড করবেন। তারপর হচ্ছে ক্লিয়ার নেভিগেশনে হচ্ছে মেক ইট ইজি ফর ভিজিটর্স টু নেভিগেট ইউর ব্লগ উইথ এ ক্লিয়ার মেনু অ্যান্ড ওয়েল অর্গানাইজড কন্টেন্ট। আচ্ছা, এই ওয়েবসাইটে বা ব্লগ সাইটটা যখন আপনার ভিউয়ার্সরা ভিজিট করবে, এটা যেন খুব সহজে এটাকে নেভিগেট করতে পারে। এখানে যে মেনুটা আপনি তৈরি করে রাখবেন সেখানে যেন ক্লিয়ার থাকে, ওয়েল অর্গানাইজড থাকে, কন্টেন্ট গুলো যেন ওয়েল অর্গানাইজড থাকে, সেটা আপনাকে মেক শিওর করতে হবে।
তারপর ensure your blog is responsive and works well on mobile devices। তো সব ডিভাইস থেকে যেন ইজিলি অ্যাক্সেস করা যায়, বিশেষ করে মোবাইল ডিভাইস থেকেও যেন অ্যাক্সেস করা যায়, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। এরপর ডোমেন অ্যান্ড হোস্টিং, while blogger is free platform, using a custom domain can add a layer of professionalism। আচ্ছা, তো ডোমেইন কি আর হোস্টিং কি এটা একটু বুঝে নেই। ডোমেইন মানে হচ্ছে নাম, আমরা যে ওয়েবসাইটের বিভিন্ন নাম দেই সেটাকে ডোমেইন বলা হয়। আর হোস্টিংটা হচ্ছে স্পেস। যেমন সহজভাবে যদি আমরা বলি যে আমরা মোবাইলে ডাটা ইয়ে করি না, যেমন 1 জিবি 2 জিবি 20 জিবি এরকম ডাটা আমরা নেই, ডাটা বা কিনে থাকি। হোস্টিংটা হচ্ছে এরকম। হোস্টিংটাও হচ্ছে মানে স্পেসটা, যে আপনি এখানে কত জিবি কিনছেন। ঠিক আছে, তো এটা কিনতে হয়, হোস্টিংটা আপনাকে কিনতে হয়। আর ডোমেইনটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল আছে কিনা, আপনি যেই নামটা চাচ্ছেন এক্স্যাক্টলি সেই ডোমেইনটা আছে কিনা সেটা আপনাকে চেক করে নিতে হবে। তো বিভিন্ন ওয়েবসাইট আছে যারা ডোমেইন বা হোস্টিং হচ্ছে সেল করে থাকে। তো ওখান থেকে যে কোনোটা থেকেই হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারি। তবে আমরা যে সাইটটা তৈরি করছি এটা একটা ফ্রি সাইট, ফ্রি প্ল্যাটফর্ম। এই ব্লগারটা কিন্তু একটা ফ্রি প্ল্যাটফর্ম, এটাকে যদি আপনি ঠিকমতো ইউটিলাইজ করতে পারেন তো এখান থেকেও আর্নিং করাটা সম্ভব। আর যদি আপনি মনে করেন যে এখানে আপনি কাস্টম ডোমেইন দিবেন, তো এটা আলাদা একটা প্রফেশনালিজমের আলাদা একটা লেয়ার হচ্ছে অ্যাড করে। এরপর অডিয়েন্স অ্যান্ড ট্রাফিকে কি আছে, বিল্ডিং অ্যান অডিয়েন্স। তো অডিয়েন্স তো গ্রো করতে হবে, মূল বিষয়টাই হচ্ছে আপনার রিডারদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, আপনার অডিয়েন্সদের অ্যাটেনশনটা আপনাকে গ্র্যাব করতে হবে। আর ট্রাফিকের ক্ষেত্রে while there's no minimum traffic requirement for AdSense, having a consistent stream of visitors, 100 to 200 daily visits can increase your chances of approval। তো ট্রাফিকেরও কোনো মিনিমাম লেয়ার নাই, মিনিমাম কোনো সংখ্যা নাই। তো অ্যাডসেন্স রিকোয়ারমেন্টস এর জন্য আপনার কি হতে হবে, যে কনসিস্টেন্টলি হচ্ছে ভিজিটররা যেন আপনার সাইটটা ভিজিট করে সেটা আপনাকে মেক শিওর করতে হবে। তো 100 to 200 ডেইলি ভিজিট মানে 100 থেকে 200টা ইমপ্রেশন বা হচ্ছে কি বলে ভিউজ যেন আপনার অ্যাকাউন্টে থাকে বা আপনার ব্লগগুলোতে থাকে। তো এটাতে কি হবে যে অ্যাপ্রুভালটা দ্রুত পেতে আপনাকে সাহায্য করবে। এরপর এখানে মনিটাইজেশন মেথডটা দেওয়া আছে। মনিটাইজেশন মেথডে সরি, তো মনিটাইজেশন মেথডে হচ্ছে গুগল অ্যাডসেন্সে দিস অ্যালাউস ইউ টু ডিসপ্লে অ্যাডস অন ইউর ব্লগ অ্যান্ড আর্ন রেভিনিউ বেসড অন ক্লিকস অ্যান্ড ইমপ্রেশন। আচ্ছা, এটা হচ্ছে মনিটাইজেশনের মেথডটা, কিভাবে হচ্ছে মনিটাইজেশনটা হয়। তো ক্লিক আর ইমপ্রেশনে এখানে অ্যাড দেখায়, ডিসপ্লে অ্যাড হয়। তো ওই অ্যাডে ক্লিকিং এর মাধ্যমে বা ইমপ্রেশনের মাধ্যমে হচ্ছে গুগল অ্যাডসেন্সে আপনার রেভিনিউটা আসে। আবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে আমরা প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করতে পারি। তারপর বিভিন্ন স্পন্সরশিপের মাধ্যমে ব্র্যান্ডকে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, প্রমোট করতে পারি। তারপর কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেলিং এর মাধ্যমেও হচ্ছে এখান থেকে আর্নিং করা যায়। বা অনলাইন কিছু কোর্স বা কোচিং থাকে, সেই সার্ভিসগুলোও দেওয়া যায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মনিটাইজেশনের মেথড। আর এখান থেকে আপনারা এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, এই এফএকিউ গুলো পড়ে নেবেন। তো এখানে কি বলছে যে হাউ টু গেট 1000 ভিউজ অন ব্লগার, কিভাবে হচ্ছে 1000 ভিউজ আপনি পাবেন। এখানে রাইট লং অ্যান্ড থরো ব্লগ পোস্ট, এখানে বলছে যে আপনাকে লং বড় সাইজের হচ্ছে ব্লগ লিখতে হবে। 80-20 রুল অফ ব্লগ প্রমোশন, ফোকাস অন দ্য ট্রাফিক সোর্স অ্যাট এ টাইম, সেট আপ এ বেসিক ফ্রেম, এসইও ফ্রেন্ডলি করতে হবে, বিল্ড স্ট্রং কানেকশন উইথ আদার ব্লগার্স। আচ্ছা, তো এই এফএকিউ গুলো পড়ে নিতে পারেন। আর এইগুলো হচ্ছে বিভিন্ন ব্লগ, ঠিক আছে, এই ওয়েবসাইট গুলোতে হচ্ছে ব্লগার সম্পর্কে আরো বিস্তারিত লেখা আছে। তো এগুলো সবাই পড়ে নেবেন। কোরাতে হচ্ছে ইয়ে আছে আপনাদের, এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওটাকে আগে সেট আপ করি। এরপর আসি হচ্ছে পেজেস। তো এখানে ব্লগ সাইটে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো পেজ ক্রিয়েটের জন্য আমি দেখাবো কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়।
এরপরে আসি হচ্ছে লেআউট। লেআউটটা হচ্ছে এই যে একটা ব্লগের মানে এই যে আমরা একটা ব্লগ সাইট তৈরি করলাম, হ্যাঁ, এটার ডিজাইনিং এর সমস্ত কাজটা হচ্ছে লেআউট থেকে হয়। ঠিক আছে, এটা সেট আপ করা বা এটার কাস্টমাইজ করা, বা এটাকে কিভাবে ডিজাইন করব, এটার কোথায় লোগো থাকবে, কেমন লোগো হবে, ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, মেনু বারে কি থাকবে, পেজেস গুলো কোথায় থাকবে, এই সমস্ত ডিজাইনিংটা, এই ওয়েবসাইটের ডিজাইনিংটা হচ্ছে লেআউট থেকে হয়। এখান থেকে আমরা হচ্ছে কোথায় কোনটা রাখবো, এটা আমরা আমাদের মতো করে ডিজাইন করে দিতে পারি। এরপর আসি হচ্ছে থিমে। তো থিমের ক্ষেত্রে দেখেন, এখানে হচ্ছে একটা থিম আমরা ইউজ করেছি। এটা বাই ডিফল্ট এই থিমটা থাকে। আমরা চাইলে এই থিমটাকে চেঞ্জ করে বা কাস্টমাইজ করে নিতে পারি। তো এখানে আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো এই যে থিমগুলো আছে, ঠিক আছে, এগুলো সব ফ্রিতে থিমগুলো আছে। এগুলোকে আমরা হচ্ছে ইউজ করতে পারি এবং এটাকেও কাস্টমাইজ করে আমাদের মতো করে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে বিভিন্ন নিশের উপরে থিম দেওয়া আছে। তো আপনি এখান থেকে যে কোনোটাই ইউজ করতে পারেন, এগুলো সব ফ্রিতে আছে। আবার বাইরে থেকে হচ্ছে আমরা থিম ইম্পোর্ট করেও হচ্ছে ইউজ করতে পারি। ঠিক আছে, এটাও আমি দেখাবো। তো ধরুন আমরা একটা থিম একটু চেঞ্জ করে দেখি, ধরুন এই থিমটা আমরা ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে এখান থেকে অ্যাপ্লাই করে দেই। তো আমরা ব্লগটাতে আসি। আমাদের ব্লগের থিমটা এরকম ছিল, তাই না? এখানে এসে যদি আমরা একটা রিলোড দেই, দেখেন পুরো থিমটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে যে কোনোটা আপনার যেটা ভালো লাগে, এগুলো সবই ফ্রিতে আছে, এগুলোর জন্য টাকা দিতে হয় না। এখান থেকে যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি। ধরুন এটা ব্যবহার করব, এখান থেকে অ্যাপ্লাই করে দেই। এখানে এসে রিলোড দিলে এটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই থিমটাকে আবার আমরা আমাদের মতো করে কাস্টমাইজও করতে পারি। তো কাস্টমাইজেশনের জন্য এখানে দেখেন এই যে কাস্টমাইজ অপশন আছে, এখানে যাব। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, এই যে এই ইমেজটা, এই যে দেখেন এই যে পিছনে যে ইমেজটা, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ ইমেজে যদি যাই, তাহলে এখানে আহ অনেকগুলো ইমেজ হচ্ছে ফ্রিতে দেওয়া আছে বিভিন্ন নিশের উপর, যেমন অ্যাবস্ট্রাক্টের উপর এগুলো আছে। আমরা যদি আর্টসে যাই, তাহলে আর্টস থিমের উপরে হচ্ছে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, তারপরে যে বিজনেস, সবগুলো এখানে সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, তারপর ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এগুলোর উপর ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। আরো নিচে গেলে আরো পাবেন। হেলথ অ্যান্ড বিউটি, হবিস অ্যান্ড ক্রাফট, এরকম ট্রাভেল ব্লগ, টেকনোলজি, শপিং, সায়েন্স, এরকম বিভিন্ন আছে। ঠিক আছে, এখান থেকে নিচে স্ক্রল করলে আরো পাবেন। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, অথবা আমরা নিজেরাও হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করে এখান থেকে আপলোড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের এখানে সাইজ বলা আছে 1800 × 1600 পিক্সেল। ঠিক আছে, জেপিজি, জিআইএফ বা পিএনজি ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন। এই সাইজের টেমপ্লেট নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করে আপনি চাইলে এখানে আপলোড করতে পারেন, অথবা এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের নিশ হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেলিভেন্ট, তো আমরা একটু চেঞ্জ করে দেখি কেমন হয়। তো এখান থেকে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, আমরা একটা ইমেজ নেই, ধরুন এটা ইউজ করি। এটাকে এখান থেকে ডান করে দিই। নিচে এসে এখানে সেভ করতে হবে। আমরা ব্লগে আসি, এখানে এসে একটা, 'একটা, 'একটা' 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 'একটা
তো দেখুন এখানে আমাদের পুরো থিমটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এটার সাথে মিলিয়েও আমরা হচ্ছে এখানে কালার থিম, টেক্সটের কালার, সাইজ সবকিছু চেঞ্জ করতে পারি। তো এটা করার জন্য আমরা এখান থেকে এই যে মেইন কালার থিম আছে এখানে, তো মেইন কালার থিমটা আমরা একটু চেঞ্জ করে দেখি যে কিরকম হয়। ধরেন মেইন কালার থিম এমন রেড হবে। তো যেটা দিবেন সেটা অবশ্যই এখানে নিচে এসে এখানে সেভ করতে পারেন। তবে আমার মেইন কালার থিম কি কালার রাখবো? আচ্ছা এটাই থাক, পরে দেখা যাক। এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যেতে পারি আমরা। এখানে এসে পেজের টেক্সট, তারপর ব্যাকগ্রাউন্ড, লিংক, ব্লগ টাইটেল, এগুলো সব হচ্ছে আপনার আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর ফন্ট, কোন ফন্ট থাকবে, ফন্টও চেঞ্জ করা যায়। এখানে ডিফল্ট একটা ফন্ট দেওয়া আছে, আপনি চেঞ্জ করে করে দেখেন কোনটা ভালো লাগে। ঠিক আছে, যেটা ভালো লাগে সেটা নেন। ধরুন আমরা একটু চেঞ্জ করে দেখি যে কেমন হয়। এই যে এখানে চেঞ্জেসটা আসবে, এই যে দেয়ারস নাথিং হেয়ার, এই কথাটা চেঞ্জ হবে দেখবেন। তো এইভাবে চেঞ্জ করে করে দেখেন। এটাকে আবার বোল্ডও করা যায়, ইটালিকও করা যায়। ঠিক আছে, এগুলো চেঞ্জ করে করে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো আমি ডিফল্ট যেটা আছে এটাই রাখলাম। এরপর এখান থেকে হচ্ছে কালার চুজ করা যায়। এখানে কালারে এসে আমরা কালারও চেঞ্জ করতে পারি, এখানে ব্ল্যাক দেওয়া আছে। আমরা চেঞ্জ করে করে দেখি যে কেমন লাগে। এই যে এখানে এই কালারটা চেঞ্জ হচ্ছে। তো রেড ভাল লাগে না, টেক্সট আমার সবসময় ব্ল্যাকই পছন্দ, তো ব্ল্যাকই রাখলাম। তো এখানে যা যা কিছু কাজ করবেন সবগুলোই হচ্ছে ইয়ে করা যাবে, চেঞ্জ করে এখানে হচ্ছে সেভ করে নিতে হবে। এখানে রিলোড দিলে আমরা চেঞ্জেসটা দেখতে পাবো। আচ্ছা, তো থিম গেল, এগুলো আমরা আরো চেঞ্জ করব। আমরা হচ্ছে যখন অ্যাডভান্স সেটিংসে যাব তখন এটা দেখাবো। এরপর এখান থেকে সেটিংসে আসলে পরে আমরা যদি আমাদের ব্লগের টাইটেলটা চেঞ্জ করতে চাই, এখানে এসে এটা চেঞ্জ করা যাবে। আপনি যেটা দিতে চান এখানে লিখে সেভ করে নিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারি আমরা। খুব বড় করে লেখা যাচ্ছে না, 500 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো এই 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন আমরা দিব। তো এসইও করা মানে হচ্ছে এখানে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব, যে কিওয়ার্ড গুলো ব্যবহার করে একজন ইউজার হচ্ছে আমাদের ওয়েবসাইটটা খুব সহজে খুঁজে পেতে পারে।
আছে, তো এরকম একটা ডেসক্রিপশন আমরা লিখে দিলাম, 500 ক্যারেক্টার, এখানে আরেকটু বড় করা যায়। তো আমি এটাকে এখান থেকে সেভ করে নিলাম। এরপর এখানে ব্লগের ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা সিলেক্ট করা যায়। ব্লগ কিন্তু বাংলাতেও লেখা যায়। ঠিক আছে, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজেও আপনারা চাইলে ব্লগ লিখতে পারেন, আবার ইংলিশেও লেখা যায়। তো এটা আপনার ইচ্ছে, আপনি যদি বাংলা চান তো সেক্ষেত্রে ব্লগ ল্যাঙ্গুয়েজ এখান থেকে বাংলা সিলেক্ট করে সেভ করে নেবেন। এরপর হচ্ছে এখানে অ্যাডাল্ট কন্টেন্ট, যে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। আচ্ছা, তো আপনি যে কন্টেন্ট গুলো পাবলিশ করছেন সেটা যদি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট হয় বা হচ্ছে 18 বছরের আম, উপরে যারা আছে বা তাদের জন্য, বা 18 বছরের নিচে যারা আছে তাদের উপযোগী না, তো সেক্ষেত্রে আপনি এখানে এই ওয়ার্নিংটা অন করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ব্লগটা যখন হচ্ছে কোনো রিডারের সামনে যাবে, তখন সে একটা ওয়ার্নিং দেখতে পাবে, যে যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় ওখানে একটা ওয়ার্নিং দেখাবে। ঠিক আছে, তো এরকমটা হলে আপনারা এখানে এটাকে অন করে দিতে পারেন। আচ্ছা, ফেভিকনটা আমি পরে দেখাচ্ছি। এরপরে প্রাইভেসির ক্ষেত্রে ভিজিবল টু সার্চ ইঞ্জিনস, যে অ্যালাউ সার্চ ইঞ্জিনস টু ফাইন্ড ইউর ব্লগ। এখন আপনি যদি মনে করেন যে সার্চ ইঞ্জিনে আপনি এখনই হচ্ছে আপনার ব্লগটা পাবলিশ করতে চাচ্ছেন না, আপনি পুরো সেট আপ করে নিয়ে হচ্ছে ব্লগটা পাবলিশ করে দেন হচ্ছে আপনি ভিজিবল করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এটা অফ করে রাখতে পারেন। অথবা আপনি ব্লগ সাইটটা হচ্ছে আহ, কি বলে, ইয়ে মানে রেস্ট্রিক্টেড করে রাখতে চাচ্ছেন, বা এখনই হচ্ছে এটা ভিজিবল করতে চাচ্ছেন না, বা অনেকটা হচ্ছে ডিঅ্যাক্টিভের মতো, যে ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে রাখলে এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে দেখাবে না, এটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। এরপর ব্লগ অ্যাড্রেস তো আমি যেটা দিয়েছি সেটাই দেখাচ্ছে। এরপর এখানে আর তেমন কোনো কাজ নাই। আমরা আচ্ছা, আমরা এখানে অথরদেরকে ইনভিটেশন পাঠাতে পারি আমার এই ব্লগ সাইটে লেখার জন্য। ঠিক আছে, এরপর আপনি মোর অথর্সকে হচ্ছে ইনভিটেশন পাঠাতে পারেন। তো যাকে আপনি ইনভিটেশন পাঠাতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে তাকে সেন্ড করলে তার ইমেইলে মেইল যাবে যে আপনি তাকে ইনভিটেশন পাঠিয়েছেন তার এখানে লেখার জন্য। এভাবে করা যায়। আর রিডার অ্যাক্সেসটা আমরা কাস্টমাইজ করতে পারি, এখানে 3টা অ্যাক্সেস আছে, যেমন পাবলিক, প্রাইভেট টু অথর্স, কাস্টম রিডার্স। তো পাবলিকলি মানে পাবলিশ করবেন, যে যে কেউ হচ্ছে ব্লগারে যাদের অ্যাকাউন্ট আছে যে কেউ হচ্ছে এটা পড়তে পারবে, আপনার ব্লগগুলো পড়তে পারবে, সেক্ষেত্রে আপনি এটা পাবলিক করে রাখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি প্রাইভেট করে রাখবো, শুধুমাত্র অথরদের কাছে হচ্ছে আমি এটা পাবলিশ করবো, সেটাও করা যায়। বা আপনি রিডারদেরকে কাস্টমাইজও করতে পারেন। ঠিক আছে, তো আমি পাবলিক করে রাখলাম। এরপর এখানে ম্যাক্সিমাম কয়টা পোস্ট আপনার মেইন পেজে শো করবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে ম্যাক্স 7টা দেখাচ্ছে, বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো ধরুন আমি চাইছি যে 5টা মেইন পেজে হচ্ছে 5টা ব্লগ শো করবে, সেটা আমি সিলেক্ট করে দিয়ে এখানে সেভ করে নিলাম। আচ্ছা, এখানে আপাতত কাজ নাই। আচ্ছা, তো সেটিংস থেকে আমরা এখান থেকে, না এখানে আর কোনো কাজ নাই। তো আমরা একটা পোস্ট তৈরি করি, পোস্ট পাবলিশ করে দেখি কি অবস্থা। তো পোস্ট তৈরি করার জন্য এখান থেকে আমরা হচ্ছে পোস্ট, নিউ পোস্টে গেলে পোস্ট তৈরি করতে পারি। তো অনেকটা ওই যে বললাম না যে লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং এর মতোই, এখানে হচ্ছে টাইটেল দিবেন, তারপর কাভার ফটো, এরপর হচ্ছে আপনার কন্টেন্টটা। আবার এই এলিমেন্ট গুলো আপনারা ব্যবহার করতে পারেন, যেমন বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, হাইপারলিংক করা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, এগুলো সবই হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। তো আমরা একটা রেসিপি তৈরি করি, তৈরি করে হচ্ছে এখানে পাবলিশ করে দেখি যে কেমন দেখায়। বলুন কিসের রেসিপি দেখবেন? আজকে হচ্ছে কুকিং ক্লাস হবে। আমি তো রান্না করব না, আমি চ্যাট জিপিটি কে দিয়ে লেখাবো।
বলুন কিসের রেসিপি দেখবেন? তোমার সবাই চুপচাপ বসে আছে। কিসের রেসিপি তৈরি করব সেটা বলেন। ওরে বাবা! আচ্ছা, আরো লিখতে থাকেন, আমার যেটা পছন্দ হবে আমি সেটা নিব। কুমড়ো দিয়ে গরুর গোশত? এই রেসিপি আছে, দুনিয়াতে এক্সিস্ট করে? আমি কখনো খাইনি। আচ্ছা, আমি আমার মতো করে নেই একটা। ঠিক আছে। তো আমরা এখানে একটা পিৎজার রেসিপি হচ্ছে তৈরি করলাম। তো তো রেসিপি তৈরি করা শেষ। তো আমরা এটাকে কপি করলাম। কপি করে নিলেও হচ্ছে এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে, একটু চেঞ্জেস করে নিতে হবে। তো আমি এখানে এসে এটাকে পেস্ট করলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমি একটু চেঞ্জ আনবো। যেমন আমার যে রেসিপিটা, এটার নাম হচ্ছে থাই পিনাট চিকেন পিৎজা। এটা হচ্ছে আমার মূল টাইটেল। তো এখানে এসে আমি টাইটেলটা পেস্ট করে দিলাম। আহ, এটা এখানে, এটাকে আমি হচ্ছে সেন্টার অ্যালাইন করে দেই, মাঝামাঝি নিয়ে আসলাম। উপরের এই কথাটা আমি মুছে দিব, এটা রাখতে চাচ্ছি না। আচ্ছা, তো আমাদের এই আহ এখানে মোটামুটি রেসিপি ওরা পুরাটাই তৈরি করে দিয়েছে। ইমেজ ব্যবহার করব দুটো বা তিনটে। আপনার হচ্ছে কন্টেন্টের সাইজ অনুযায়ী, আপনার যে ব্লগটা আছে এটা সাইজ অনুযায়ী দুইটা বা তিনটা হচ্ছে আপনারা ইমেজ এখানে ইউজ করবেন।
এই সাইজটাই নেই আমি। এটাকে পরে আবার ইয়ে করা যায়, কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, এটাকে নিব। তো এখানে ইমেজ পেয়ে যাব, ইমেজ গুলোকে কাজে লাগাবো। প্লাস করি। আর কিছুক্ষণ। আর ইউ হাংরি? হ্যাভ সাম স্ন্যাক্স। Go to dining room and watch out. হ্যাঁ। তো এরকম একটা ওয়াটারমার্কের মতো করে দিয়ে দিলাম, এটা হোয়াইট কালার দিলে ভালো লাগবে। তো এরকম আমরা দুটো বা তিনটা ইমেজ তৈরি করে নিব। বা আমরা চাইলে আমাদের কন্টেন্টের সাথে মিলিয়ে নিতে পারি। এখানে ইনগ্রেডিয়েন্টস আছে, পিনাট সস, টপিংস, ডিরেকশন। ঠিক আছে, তো এখানে আমরা ইনগ্রেডিয়েন্টসটা মিলিয়ে নিই।
হুম, এখানে বিষয় হচ্ছে আপনি হচ্ছে ইমেজগুলো অ্যাট্রাকটিভ করে তৈরি করবেন যেন রিডারদের অ্যাটেনশনটা গ্র্যাব করা যায়। ঠিক আছে, মানে সবকিছুই আপনাকে হচ্ছে সুন্দর মতো তৈরি করতে হবে। থাক। কোথায় প্লেসমেন্ট করলে ভালো লাগবে? এভাবে রেখে দেই। এরপর এগুলোকে আমরা ডাউনলোড করব। তো আপনারা চাইলে ইমেজগুলোকেও এসইও করতে পারেন। ঠিক আছে, আমরা ফাইবার বা আপওয়ার্কের প্রজেক্টের ইমেজ যেভাবে হচ্ছে এসইও করেছি সিমিলার প্রসেসে এগুলোকেও হচ্ছে এসইও করা যায়। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে দেন হচ্ছে এসইও করতে পারবেন। আপু জানে বাবা। আমরা ব্লগে চলে যাই। তো এখানে এসে আমরা ইমেজগুলো ইউজ করতে চাচ্ছি। তো শুরুতেই একটা কভার ফটো আমি দিতে চাচ্ছি, তো এখানে কার্সরটা রেখে এখান থেকে এই যে ইনসার্ট ইমেজে যাব। এরপর আপলোড ফ্রম কম্পিউটার ব্রাউজ করব। তাকে এখান থেকে ওপেন করে দেই। তো এখানে দেখেন ইমেজটা চলে এসেছে। তো এই ইমেজটা আপনি সাইজটা হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজে এখানে হচ্ছে প্লেসমেন্টটা করতে পারেন। যেমন এখানে স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে। তা আপনার প- পছন্দ মতো আপনি যেভাবে দিতে চাচ্ছেন সেভাবে হচ্ছে এখানে ইমেজটাকে আপনি ওই সাইজে দিতে পারেন। তো আমার কাভার ফটো এক্সট্রা লার্জ পছন্দ। তো আমি হচ্ছে এখান থেকে এটাকে এক্সট্রা লার্জ করে দিলাম। ঠিক আছে, এরকম কাভার ফটোটা হচ্ছে একদম বড় সাইজ হলে আমার দেখতে ভালো লাগে। এরপর এটাকে আরো অনেক কিছু করা যায়, যেমন এখান থেকে আমরা এটাকে অ্যালাইনমেন্টও করতে পারেন, যেমন এটা সেন্টার অ্যালাইনে করা আছে। তো লেফট অ্যালাইন রাইট অ্যালাইন যেভাবে আপনার খুশি এটাকে করা যাবে। আবার এখানে আপনি চাইলে কোনো ক্যাপশন দিতে চাইলে ক্যাপশনটা দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ক্যাপশন আমাদের ইয়েটাই দিয়ে দেই, নাম যেটা রেসিপির যেটা নাম।
ক্যাপশন দিয়ে দিলাম। এরপর এখানে সেটিংসে যদি আমরা যাই, এখানে অল্টার টেক্সট দিতে পারেন, টাইটেলটা দিতে পারেন। তো এগুলোকেই এসইও করা বলে। ঠিক আছে, তো অল্টার টেক্সটেও আমি হচ্ছে এটাই লিখে দিলাম, হাই পিনাট, বা একটা ডেসক্রিপশনের মতো ছোট্ট করে লিখে দিলেন। টাইটেল তো এটাই। এরপর এখানে ওই যে ইমেজের সাইজটা তো এক্সট্রা লার্জই আমরা রাখলাম, রেখে এখান থেকে আপডেট করে দিব। এরপর আমরা এখানে উম এই যে ইমেজটা দেয়া আছে, ঠিক আছে, তো না, এখানে যে আমরা টাইটেলটা দিলাম, এটাকেও আমরা হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারি। এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে হচ্ছে টেক্সটের সাইজটা মিডিয়াম দেওয়া আছে, আপনি লার্জ, লার্জেস্ট যে কোনো সাইজ দিতে পারেন। তো লার্জেস্ট দিলে এই যে এরকম বড় ভাবে আসবে। আবার এই যে টেক্সটটা আছে, এটার ফন্টের স্টাইলটা চেঞ্জ করা যায় বা ফন্টের টাইপটা চেঞ্জ করা যায়। এটা এখানে ডিফল্ট ফন্ট দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে হচ্ছে যে কোনো টা দিতে পারেন। যেমন এখানে চেঞ্জ কিন্তু হচ্ছে, হ্যাঁ, আপনারা একটু খেয়াল করেন। এই যে দেখেন এখানে এই টাইটেলের ফন্টের টাইপটা চেঞ্জ হচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে। তো এটাও আপনার আপনার উপর নির্ভর করবে আপনি কোন ফন্ট চাচ্ছেন। তো যখন ফন্ট চেঞ্জ করবেন পুরোটাই চেঞ্জ করবেন, ঠিক আছে, মাল্টিপল ফন্ট ব্যবহার করবেন না। যেমন এখানে একরকম ফন্ট, ভিতরে একরকম ফন্ট, এটা করবেন না। যে কোনো একটা ফন্ট বেছে নিয়ে ওইটাই হচ্ছে ইউজ করবেন। আচ্ছা, তো এখানে যে এই এটা আছে, টাইটেলটা আছে, এটার টেক্সটের কালার চেঞ্জ করা যায়, তারপর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যায়। তো এটা কিরকম দেখেন, এই যে টেক্সট কালারে যদি আমরা যাই, সাপোজ আমরা এই কালারটা পিক করি, ঠিক আছে, তো এই যে দেখেন এখানে হচ্ছে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক না দিয়ে অন্য একটা কালার হয়ে গেছে। তো তো এগুলো আপনাদের উপর নির্ভর করবে, আপনারা দেখবেন যে কোনটা ভালো লাগে। তবে টেক্সট আমার কাছে ব্ল্যাকই ভালো লাগে, তবে অনেক সময় হয় কি রিডারদের কাছে যেন মনোটোনাস না মনে হয়, মানে একটু প্লেফুল যেন হয় আপনার আর্টিকেলটা, বা অ্যাট্রাকটিভ হয়, এই কারণে হচ্ছে আমরা এই এই কালার, ইমেজ, ঠিক আছে, স্টাইলটা, এগুলো আমরা হচ্ছে একটু অ্যাট্রাকটিভ করে রাখবো রিডারদের জন্য। এটা থাক। তো এটাকেও আবার ইটালিক করা যায়, এই যে ইটালিক হয়ে গেল। আবার চাইলে এটাকে আন্ডারলাইন করা যায়, এই যে আন্ডারলাইন হয়ে গেল। ঠিক আছে, এগুলো সব আপনাদের আপনাদের উপর নির্ভর করবে কি করবেন না করবেন। এরপর এখানে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করা যায়। যেমন এটাকে যদি আমি সিলেক্ট করে নেই, সিলেক্ট করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেয়া যায়। কি কালার ছিল ওইটা, রেডিশ ছিল তাই না? সাপোজ আমরা একটু চেঞ্জ করে দেখি যে কিরকম দেখায়। ইয়েলোটা নিলাম। তো এরকম ইয়েলো কালার দিয়ে হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দিতে পারছি। আমার কাছে ব্যাকগ্রাউন্ড কালার ভালো লাগে না, আমি এটাকে হোয়াইটই রাখবো। আচ্ছা, এরপর এই যে এই লেখাগুলো আছে, এটাকেও আপনি হচ্ছে একটু বড় করে দেন, লার্জ করে দেন, এরকম ভাবে আসলো। বা এগুলোকে আন্ডারলাইনও করা যায়, ইনগ্রেডিয়েন্টস এভাবে আলাদাভাবে আসলো। আচ্ছা, তো এখানে ইনগ্রেডিয়েন্টস দিয়ে হচ্ছে আমরা লিখলাম। তো ইনগ্রেডিয়েন্টস এর আমি একটা ইমেজ তৈরি করেছি, ওই ইমেজটা আমি এখানে ব্যবহার করব। তো তার জন্য আমি এখান থেকে যেখানে ইমেজটা ব্যবহার করতে চাচ্ছেন
সেখানে কার্সরটা রেখে এখান থেকে হচ্ছে ইনসার্ট ইমেজে যাবেন। আপনি গুগল ফটোস থেকে মানে আপনার গ্যালারি থেকেও কিন্তু ইমেজ আনতে পারেন। ঠিক আছে, ফোন ইউজার যারা আছেন আপনাদের গ্যালারি থেকেও আপনারা ফটোসটা আনতে পারবেন। তো এখানে ইনগ্রেডিয়েন্টস দেওয়া একটা ইমেজ আমি তৈরি করেছিলাম। তো এটাকে দেখেন এই যে লেফট অ্যালাইন করা যায়, যেমন লেফটের দিকে নিলে এই পাশে আসবে, লেখাগুলো এই সাইডে থাকবে। আবার রাইট অ্যালাইন করা যায়, সেন্টার অ্যালাইন করা যায়, সাইজ চেঞ্জ করা যায়, ক্যাপশন দেওয়া যায়। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো আমরা এখানে করতে পারি। এরপর ডিরেকশন, এটা কেউ একটু বড় করে দেয় যেহেতু ইনগ্রেডিয়েন্ট লেখাটাকে আমরা বড় করেছিলাম। তো এই লেখাটাকেও কিন্তু চেঞ্জ করা যায়, আবার ইমোজিও কিন্তু দেওয়া যায়। ঠিক আছে, চ্যাট জিপিটি অলরেডি হচ্ছে আমাকে ইমোজি এখানে দিয়ে দিয়েছে। আমরা চাইলে কিন্তু এখানে নিজেরা ইমোজিও ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে ডিরেকশনটাকে আন্ডারলাইন করে দিই যেহেতু ইনগ্রেডিয়েন্টকে আন্ডারলাইন করেছি। তো ইমোজি ব্যবহারের ক্ষেত্রে এই যে দেখেন, যদি দেখাই এখানে 1 2 লেখা না, ধরেন এখানে আমি একটা ইমোজি হচ্ছে অ্যাড করব। ওরে কোথায় গেল? তো যেখানে ইমোজি দিতে চাচ্ছি এখানে কার্সরটা রেখে ইমোজিতে গেলে এই যে অনেক ইমোজি আছে। তো ইমোজি সম্পর্কে আমার একটু আইডিয়া একটু খুব বেশি ভালো না। কোন ইমোজি কি কাজ করে ওগুলো আমি অত ভালো পারি না। আপনারা একটু ভালো মতো দেখে নিয়েন, বা আপনাদের মধ্যে অনেকেই আছে অনেক এক্সপার্ট। তো আমি এখান থেকে ধরুন এই ইমোজিটা ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, যে মেক ডো এরকম একটা ইমোজি দিলাম। তো এটাকে সিলেক্ট করে নিলাম। আমি এখানে প্রত্যেকটাতে এগুলো ইউজ করব। আচ্ছা, এই টু লেখাটা কাটা যাচ্ছে না কেন? উম, কাটা যাচ্ছে না। এটাকেও কাটতে পারছি না। আচ্ছা, তো ইমোজিটা এইভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, যেখানে ব্যবহার করতে চাচ্ছেন সেখানে রেখে হচ্ছে এটাকে এভাবে বসায় দেন। খুব একটা ভালো দেখা যাচ্ছে না কারণ আমি এখানে এটাকে মুছতে পারছি না। টু লেখাটা ক্লিন হচ্ছে না। ঠিক আছে, আমি ইউজটা দেখিয়ে দিলাম, এরপর আপনারা আপনাদের মতো করে করে নিয়েন, বা আলাদাভাবে নোটপ্যাডে নিয়েও এটা করা যেত। ঠিক আছে, এভাবে ইমোজি অ্যাড করা যায়। আব্দুল হান্নান, কি সমস্যা আপনার? স্ক্রিনে আঁকাবুকি করছেন কেন? আব্দুল হান্নান, স্ক্রিনে অ্যানোটেট করছেন। নাম বলছি তারপরেও করছে। তো এরপর আমরা আরো কি করতে পারি এখানে? উম এখানে আরেকটা ইমেজ আমরা ব্যবহার করে দিই লাস্ট এসে, গার্নিশ অ্যান্ড সার্ভ। আচ্ছা, এখানে এসে আমরা হচ্ছে একটা ইমেজ দিব। তিনটা ইমেজ তৈরি করেছিলাম। তো এটাকেও একটু সাইজটা বড় করে দেই।
টিপস এটা থাক, এটাকে একটু বড় করি। এরপর এখানে আরেকটা পয়েন্ট ছিল, ডিরেকশন, প্রো টিপস। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা যে কাজটা করব, এখানে হাইপার লিঙ্ক করব। আপনাদেরকে শিখিয়েছিলাম হাইপার লিঙ্ক করা, যে আমরা হচ্ছে একটা সাইট থেকে আরেকটা সাইটে ট্রাফিক জেনারেট করার জন্য আমরা হচ্ছে এখানে কিছু লিঙ্ক হাইড করে দিতে পারি। যেমন ধরুন আমাদের এই যে মিনাস কিচেন নামে যে ইয়েটা আছে, আহ কি বলে, আম, যে ব্লগ সাইটটা আছে, সেম নামে হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে বা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে বা ফেসবুক পেজটা আছে, সেখানে ট্রাফিক জেনারেট করার জন্য আমরা ওই ফেসবুক পেজের লিংক বা ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে দিয়ে রাখতে পারি। ঠিক আছে। তো এখানে আরেকটা কল টু অ্যাকশন দেওয়া যায়, যে উড ইউ লাইক এ ভেজিটেরিয়ান ভার্সন অর ওয়ান উইথ সি ফুড, কমেন্ট, প্লিজ কমেন্ট, এখানে লিখে দেই। তো এতে করে কি হয়, এই যে আমি একটা কল টু অ্যাকশন দিলাম, যে ভেজিটেরিয়ান ভার্সনটা জানতে চাচ্ছে কিনা বা সি ফুড আইটেমটা জানতে চাচ্ছে কিনা সেটা কমেন্ট করে জানানোর জন্য। তো এতে করে কি হয়, যে একজন অডিয়েন্স এটা পড়ছে। তো এখানে আমি কি বললাম, যে আমি তাকে অপশন দিয়ে দিলাম যে ভেজিটেরিয়ান ভার্সনটাও আমি দিতে পারি বা সি ফুডটাও দিতে পারি, যদি তুমি জানতে চাও তাহলে কমেন্ট করো। তো এখানে কি হচ্ছে, সে আমার পোস্টের সাথে এনগেজড হচ্ছে না, সে যদি এখানে চায় তাহলে সে কমেন্ট করবে। তো এতে করে কি হবে, মানে আমার এই ফলোয়ার বা আমার এই ভিউয়ার্স এর সাথে হচ্ছে আমি এনগেজ হয়ে যাব। ঠিক আছে। তো এরকম কিছু ট্রিক্স আপনাদেরকে হচ্ছে ফলো করতে হবে, কিভাবে হচ্ছে আপনি এখানে আহ, ঠিক আছে। তো এভাবে হচ্ছে মানে এগুলো অ্যাপ্লাই করবেন। এরপর আমি এখানে একটা কল টু অ্যাকশন দেই, যে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল। ঠিক আছে। তো আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ওরা কোথায় খুঁজে পাবে? তো তার জন্য আমরা কি করব, এখানে লিংকটা দিয়ে দিব। তো লিংকের জন্য এই যে ফেসবুক পেজটাকে হচ্ছে আমরা সিলেক্ট করলাম, করে নিয়ে এই যে উপরে দেখেন হাইপার লিঙ্ক করার অপশন আছে। তো এখান থেকে আমরা হচ্ছে লিঙ্কটাকে পেস্ট করে দিব। তো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দেই, দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেই। তো এই যে দেখেন ফেসবুক পেজ, এটা ব্লু কালার হয়ে গেছে বা হাইপার লিঙ্কড হয়ে গেছে, তাই না? সিমিলারলি আমরা কি করতে পারি, ইউটিউব চ্যানেল এটাকেও হচ্ছে হাইপার লিঙ্ক করতে পারি। সিলেক্ট করে নিয়ে এখানে ইনসার্ট লিঙ্কে আসবেন, এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। অ্যাপ্লাই, ব্যাস। তো এখানে সুন্দর মতো হচ্ছে আমরা দুটা হাইপার হাইপার লিঙ্ক করে নিলাম। তো এটাও এসইও টেকনিক। আমরা হচ্ছে আমাদের সাইটে ট্রাফিক জেনারেট করার জন্য হচ্ছে এই হাইপারলিংকটা করতে পারি। তো এখানে এই যে লেখাগুলো আছে, এগুলো কিন্তু কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, এখানে সবকিছুই করা যায়। তো এইভাবে আমরা হচ্ছে একটা পোস্ট তৈরি করলাম বা ব্লগ লিখলাম।
লিখে আমরা উম আচ্ছা, এটাকে একটু উপরে তুলে দেই। ঠিক আছে, এভাবে থাক। তো এটাকে পাবলিশ করব। পাবলিশ করার আগে আপনারা চাইলে প্রিভিউ করে নিতে পারেন, দেখে নিতে পারেন। আমি সরাসরি পাবলিশে দিয়ে দিই। তো দেখেন, এখানে আমাদের একটা ব্লগ আমরা পাবলিশ করে দিয়েছি। তো এখান থেকে চাইলে আমরা শেয়ার করতে পারি। এখান থেকে লিঙ্কটাকে কপি করে আমরা চাইলে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, আহ যে কোনো জায়গায়, লিঙ্কডইনে, এই সাইটগুলোতে আমরা হচ্ছে শেয়ার করতে পারি। তো যত বেশি শেয়ার করবেন তত হচ্ছে আপনার ভিউজ বাড়বে। তো এখানে হচ্ছে কমেন্ট কতটা হলো, ভিউজ কতটা হলো, এই সমস্ত ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা আমাদের ব্লগটাতে একটু যাই। এটা আমাদের ব্লগ আমরা যেটা তৈরি করেছিলাম, এটাতে একটা রিলোড দেই। তো এখানে দেখেন সুন্দর মতো হচ্ছে আমাদের এই ব্লগটা বা হচ্ছে পোস্টটা এখানে শো করছে। এখান থেকে রিড মোরে যদি যাই তাহলে পুরো ব্লগটা আমরা একসাথে দেখতে পাবো। ঠিক আছে, এই যে হাইপার লিঙ্ক করেছিলাম এই দুটো এখানে দেখাচ্ছে। তো এখানে কেউ কমেন্ট করলে এই কমেন্টগুলো এখানে শো করবে। এখান থেকে আবার শেয়ারও করা যায়। তো এভাবে হচ্ছে যত বেশি আপনি হচ্ছে ব্লগ পোস্ট করবেন, যত বেশি ভিউজ বাড়বে, তো সেখান থেকে হচ্ছে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হলে এখান থেকে আর্নিং করা সম্ভব। ঠিক আছে, তো ব্লগ সেটের আরো কাস্টমাইজেশন আছে। এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিংসটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। আর বাইরে থেকে হচ্ছে কিভাবে থিম ইম্পোর্ট করে সেটাকে কাস্টমাইজ করতে হয়, এটাও আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো আজকের ক্লাসের মেইন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্ন আমি শুনবো। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। লুৎফুন্নাহার। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি একটু আহ, মানে বাসার বাইরে অন দা ওয়ে ছোট্ট করে দুইটা প্রশ্ন করতে চাচ্ছি, ওই যে অন্য বিষয়ে ক্লাস না। ওই যে আমি লিঙ্কডইনের যে বিষয়টা বললাম যে প্রিমিয়ামের বিষয়টা আসে, তো একটা আছে যে মাই নেটওয়ার্কে আসলে ওই যে রিলোড পেজটা আসে, ওটাতে ক্লিক করলে তখন কানেকশন দেওয়ার জন্য অনেকগুলো ইয়া মানে প্রোফাইল আসে। তো ওখানে যদি আমি মানে সার্চ দিই এবং কানেকশন করি, তাতে কি কোনো সমস্যা হবে? একদম নতুন প্রোফাইল হলে যত কম হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন বা যত কম হচ্ছে সার্চ করবেন তত আপনার জন্য ভালো। জি, কিন্তু আজকে অনেক দিন থেকে ওই যে রিলোড পেজটা আসে, ওটা কি আমি রিলোড পেজে ক্লিক করে মানে আসলে দুই একটা কানেকশন কি দিতে পারি? পারেন। আর একটা জিনিস যে ম্যাডাম, আমরা যেহেতু দেখলাম যে রেস্টুরেন্ট ওনার বা এরকম, আপনি বলছেন ডক্টর ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে লিড জেনারেট করার জন্য, সেই ক্ষেত্রে আমরা পিপল দিয়ে সার্চ দিয়ে ডক্টর বা ইঞ্জিনিয়ার, রেস্টুরেন্ট ওনার ওদের সাথে কানেক্টেড হতে পারি লিড জেনারেট করার জন্য আর কি, সামনে হয়তো জি পারেন। মানে করেই তো আমাদেরকে পরবর্তীতে লিড জেনারেশন করতে হবে নাকি? করে তারপর লিড জেনারেশন করতে হবে এরকম না। লিড ও, জেনারেশন করতে হলে আপনার প্রোফাইলে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কানেকশন থাকতে হবে। হুম, এটা হচ্ছে রিকোয়ারমেন্টস। আচ্ছা। আর একটা জিনিস যে ম্যাডাম, ওই যে ভিডিও তৈরি করা বা কন্টেন্ট আপলোড দিব, এটা কিভাবে, কন্টেন্টটা আমি কিভাবে মানে ইয়ে করব, ভিডিওটা তৈরি করব? কোথায় আপলোড করতে চাচ্ছেন? ওই যে দ্বিতীয় ক্লাসে যেটা কন্টেন্ট আপলোড দেখিয়েছেন, এই যে একটা ভিডিও আপনি দেখিয়েছেন। হ্যাঁ, কোন ক্লাসে? এই যে এর আগের ক্লাসটাতে। ইউটিউব? জি জি জি। তো এটা বলবেন তো।
ইউটিউবে ভিডিও, ইউটিউবে ভিডিও দেখেন না আপু, কি ধরনের ভিডিও তৈরি হয়? না মানে আমরা ভিডিওটা কিভাবে ক্রিয়েট করব, নিজেরা করব নাকি কোথা থেকে এখন নিব? আপনি যেই নিশ নিয়ে হচ্ছে ইয়ে করবেন, জি। আপনার ইউটিউব চ্যানেল সেট আপ করবেন, সেই হুম। রেলিভেন্ট ভিডিও দিবেন। না, মানে আমরা তো এতদিন এআই দিয়ে বা নিজে লিখে সেটা একটা কন্টেন্ট রেডি করলাম, কিন্তু ভিডিও টাইপের কিভাবে কন্টেন্ট রেডি করব? ধরেন আপনি রান্নার চ্যানেল খুলেছেন, তো আপনি ডেইলি কি রান্না করছেন না করছেন, বা অথেন্টিক বা ডেলিশিয়াস কিছু রান্নার রেসিপি আপনি হচ্ছে আপনার মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে দেন হচ্ছে ওটা আপলোড করবেন। জি। ট্রাভেল আর ব্লগ এমনিতে করছেন, কোথাও বেড়াতে হুম, যাচ্ছেন, ট্রাভেল ওইটা মোবাইল দিয়ে হুম। হচ্ছে ভিডিও করে সেটা আপলোড করবেন। ও আচ্ছা। আর যেটা ওই যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে যেমন আপনি একটা করলেন অ্যাড, মানে ওইটা ওটা তো তো আমরা, একটা টিউটোরিয়াল ছিল, আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি, ওটা জাস্ট ওইটা টিউটোরিয়াল, দিয়েছি। ওটাকে কি ভিডিও বলা যায়? ওটা তো ভিডিও না। তো ওইটা কি আপু? মানে ভিডিও মনে করলাম যে ওই যে মানে প্লে হয় যে ওরকম ভাবে আর কি। তো ওইটা কি প্লে আহ, হয় না? মানে টিউটোরিয়াল টাইপের দিলে হবে না? যে কোনো টাইপেরই তো ভিডিও হলেই হলো। মানে আমি হচ্ছে চলমান একটা দৃশ্য তো দেখায় না, আপু তো ওটা ওটা ভাব। চলমানই, আমি এখানে তো ইমেজ দেওয়া যায় না, ইউটিউবে যা দেয় সবই তো MP4 ফাইল, সবগুলোই তো ভিডিও। না আমি মনে করছি টিউটোরিয়ালটা তো শুধু লেখাটা মানে দেখা যায় এরকম, পড়া যায় এরকম। আর ভিডিওটা আপনি ভাবছি যে দেখেন অন্য ভিডিওটা, কিছু। আমি যেটা আপলোড করেছি ওটা দেখেন, তাহলে আপনার আইডিয়া হবে। ওটা মানে ইউটিউবে গিয়ে সার্চ দিলে পাবো আর কি, আর না? যেই চ্যানেলটা আপনাদের ক্লাসের জন্য সেট আপ করেছিলাম, ওই চ্যানেলের নাম লিখে সার্চ করে দেখেন, ওই ও ভিডিওটা আচ্ছা। কি দেখে নেন। জি। আর একটা কথা আসলে মানে নিজের থেকে বলার যে আমি খুব কষ্ট, মানে আমি বা যে কেউ হয়তো মোবাইলে যারা ইউজার খুব কষ্ট পাইলাম, সেটা হলো অনেক ক্ষেত্রে এরা অনেকগুলা ক্লাস যেগুলো আপনি দেখিয়েছেন খুবই সুন্দরভাবে বলেছেন, খুবই ভালো লাগছে খুবই। আপনার বিষয় না, কিন্তু আমরা যখন ভর্তি হলাম তখন আমাদেরকে মোবাইল মানে মোবাইল ইউজার হওয়ার পরেও বললো যে কোনো অসুবিধা নাই। কিন্তু যেমন একটা উদাহরণ দেখাই, যে গত যে ক্লাসগুলো ইউটিউব মানে ক্রিয়েট করলাম, সেখানে দেখা গেছে যে ম্যাডাম আপনি ভিডিও মানে ইউটিউব ভিডিও থেকে আহ, এসছিলেন এবং তারপরে ক্রিয়েশনে গিয়েছিলেন, কিন্তু আমি এত চেষ্টা করে ভিডিও থেকে কোনোভাবেই আসছিলাম না, সেটা আমার আপু আমি কোথা অটো, থেকে ভিডিও থেকে গেলাম? যে ইউটিউব ভিডিও এটা ইউটিউব লিখে। ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা আমার ডিভাইসে তৈরি করা ছিল, জি। ঠিক আছে? এখানে এই ভিডিওটা তৈরি করা ছিল, আমি ওই ভিডিওটাকে জাস্ট আপলোড করেছি। তো এটা তো মোবাইল থেকেও করা যায়, আপনার গ্যালারিতে যে আপলোড। ভিডিওগুলো আছে সেটা আপনি আপনার চ্যানেলে গিয়ে হচ্ছে আপলোড ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটা দিয়ে দেখেন না, একই তো। ম্যাডাম আমি ওখানে, আমি বলছি আমি ওখানে গেলাম তখন অটোমেটিক যেটা আছে ধরেন আমার লুৎফুন্নাহার বেগমের উপরে, সেটা যদি আমি লিখতে যাই তখন লেখা আসে যে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে 14 দিনের আগে চেঞ্জ করতে পারবেন না। আপনি আমাদের ক্লাসে যেটা দেখিয়েছেন সেটা তো একদম মানে খালি ছিল ইয়াটা, যে নেম ইউজার নেমের জায়গাগুলো তখন। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমি পরে অনেক কষ্ট করে ওখান থেকে সার্চ দিয়ে যেটা জানতে পারলাম যে স্টুডিও থেকে, তখন আমি স্টুডিও থেকে সেখানে দেওয়া আছে সেটিংস, সেটিংস থেকে নিউ ক্রিয়েট নিউ চ্যানেল, ওইখান থেকে যাই অনেক কষ্ট করে সার্চ করে জানতে পারলাম যে ইউটিউব স্টুডিও, ওখান থেকে আমি করতে পারছি আর কি শেষ পর্যন্ত। এটা আমি আপনার ওই যে ইয়াতে দিয়েছি, কমেন্টসে দিয়েছি। অনেক কষ্ট হয়েছে যে স্টুডিও থেকে যে মোবাইল সেকশনটা করতে হয়েছে, মোবাইল থেকে আমার কিন্তু ইউটিউব স্টুডিও থেকে আসতে হয়েছে আমাকে। এই জন্য আসলে আমাদের মোবাইলের বিষয়ে আমাদের কোনো কিছু জানতে পারলাম না, মানে আমাদের টিপসটা খুবই কষ্টকর হলো। যে আপনি তো খুবই সুন্দরভাবে দেখান, খুবই সুন্দরভাবে বোঝান, খুবই ভালো। কিন্তু এই যেমন এই একটা উদাহরণে দেখালাম, ঠিক এইভাবে অন্যান্য প্রোফাইল গুলো তো অনেক কষ্ট হচ্ছে আমাদের। যেমন ইউটিউবে যে এটাই বললাম যে আমি শেষ পর্যন্ত একটা নির্দেশনা পেয়েছি সার্চ করে, তারপরে ইউটিউব স্টুডিও থেকে আমি গিয়ে ওখানে বলা আছে সেটিংসে যান, সেটিংস থেকে নিউ চ্যানেল ক্রিয়েট, ওখান থেকে আমি করতে পারছি। বুঝছেন? ওইটাই আর কি। ধন্যবাদ আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রথম দিকে 5 মিনিট শুনতে পারি নাই। তো এই যে ব্লগটা, এই জিনিসটা আমি ওয়েবসাইট ব্লগ না কি বললেন না, আমি বুঝতে পারি নাই। তো এই আচ্ছা, যে ব্লগ সাইটটা হচ্ছে একটা ওয়েবসাইট, কিন্তু এখানে ডোমেইন হোস্টিং
না কিনে ফ্রিতে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটাই আজকে দেখানো হয়েছে। আচ্ছা, এখন যেমন আমি আমার যেটা প্রশ্ন আর কি, যে এই যে আপনি এখানে যেমন মিনাস কিচেনের একটা ইয়া দিলেন, তো এইরকম আর কি কি ব্লগ আমাদের হইতে পারে ওয়েবসাইট? এটা তো আপনার নিশের উপর নির্ভর করবে, আপনি কি নিয়ে লিখতে চাচ্ছেন, আপনার কোনটাতে হচ্ছে ইন্টারেস্ট আছে বা হচ্ছে দক্ষতা আছে, সেটা নিয়ে আপনি হচ্ছে তৈরি করবেন। তাহলে কি আমরা একাধিক ওয়েবসাইট বানাইতে পারবো? অনেক অনেক, একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করা যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর একটা হচ্ছে যে আমার হচ্ছে যে হাইপার লিঙ্ক করলে, আমরা একটা হাইপার লিঙ্ক করলাম, কিন্তু ওখানে কি ওই জিনিসটা আমরা যেমন ফেসবুকে করলাম, তো আমরা কি ফেসবুকে এই জিনিসটা গিয়ে দেখতে পাবো? কোন জিনিসটা দেখতে পাবেন? এখানে আপনার ফেসবুক পেজে হচ্ছে ট্রাফিকরা যেতে পারবে, ওইটার লিঙ্কটা আপনি এখানে দিয়ে রেখেছেন। আহ, আপনার ফেসবুক পেজে হচ্ছে ওরা ভিজিট করতে পারবে, আচ্ছা আচ্ছা। বা ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারবে। ভিজিট করে ওরা আমার এই যে যেমন আপনি একটা পিজার বানাইলেন, এটা কি ফেসবুক চ্যানেল ওখানে যে গিয়ে দেখতে পাবে? না, ফেসবুকে কেন, ফেসবুকে কেন থাকবে? আমার এই মানে ফেসবুক পেজে যা আছে সেটা সে দেখতে পাবে। এখন ওই রেসিপি যদি আমি ফেসবুক পেজে শেয়ার করে থাকি, সেটা দেখতে পাবে যদি দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। মাসুদ হাসান। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, জি, শুনতে পাচ্ছি আমি ভাই, বলুন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আমাদের যে, হ্যাঁ, আমাদের যে টোটাল যে এই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি আলাদা করে ডাউনলোড করে আমরা সংরক্ষণ করতে পারবো? জি পারবেন, ডাউনলোডার ইউজ করতে হবে, ভিডম্যাট অথবা যে ক্লাসের কোনো ভিডিও। ডাউনলোডার দিয়ে। জি, ধন্যবাদ ম্যাডাম। বদিউন নবী। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়া- ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আচ্ছা, আজকের ক্লাসটা যে যেটা হয়েছে, আমি যদি একটু মিস করছি, নামাজ পড়তে আসতে আসতে যে 5-7 মিনিট মিস হয়েছে। তো এটা ইয়েটা কি ম্যাডাম, এই যে ক্লাসটা শিরোনামটা কি? ব্লক সাইট? কাস্টমাইজেশন। ও, এটা কি আপনার আমাদের যে জিমেল আছে বা এই যে ওখান থেকে আমি করতে পারবো, মানে আমার যে যেগুলা ভিডিওটা এতদিন যে দেখে কাজ টাজ নিয়েন, করতে? ভিডিওটা না, সেটা তো আপলোড হোক দেখবে দেখে আর কি। নিয়েন। আচ্ছা, আরেকটা জিনিস হলো, এখানে ম্যাডাম এই যে একটা জিনিস দেখছেন, এখানে এই যে ব্লগ লিখতে চ্যাট জিপিটির সাহায্য নেওয়া বলছেন না, অরিজিনাল ব্লগ লাগবে, মানে একেবারে নিজের থেকে বানাইতে হবে। তো যেটা এখানে তা আমাকে কি চ্যাট জিপিটি থেকে আমি এটা কোনো এই যে আপনি যেটা লেখা নিলেন বা একটা রেসিপি নিলেন, এটা কি মানে ইয়ে করা যাবে, মানে আমি ঠিকঠাক কাস্টমাইজ করে আর করে কি, নেবেন, মানে একটু চেঞ্জেস করে, ও আচ্ছা, চেঞ্জেস করে মানে নিয়ে একবারে তারপর র করবেন। দেওয়া যাবে না, মানে আমি নিলাম আর দিয়ে দিলাম, এটা হবে না, তাই তো? না। ও আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে। আর একটা হলো, এই যে ব্লকটা যে আছে, এটার আপনার কত সাইজ, মানে ক্যারেক্টার কত হইতে হয়, কোনো লিমিট নাকি কিসের কোনো আছে সাইজ? এরকম কিছু? এই যে আপনি এই যে এই আপনি যে ব্লকটা লেখলেন রেসিপির উপরে যে জিনিসটা বানাইলেন, এটা কোনো সাইজে কোনো ইয়া নেই, লিমিট নাই যে 5,000 ক্যারেক্টার, 6,000 ক্যারেক্টার বা যা কিছু, যা যা লাগবে এরকম কিছু নাই নাকি? না, আপনি আমি কি লং লং ব্লক সাইট লিখতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর 3 নম্বর প্রশ্ন হলো, ম্যাডাম ইউটিউবে আমরা ওই যে ভিডিওর যে ব্যাপারটা আর কি, ওই জান্নাতুল ফেরদৌস প্রশ্ন করছে আর কি, আমার একটু ওই রিলেটেড প্রশ্ন। সেটা হচ্ছে যে ইউটিউবে যে আমাদের যে ভিডিওটা, আমরা সেটা মোবাইল দিয়ে হোক বা ক্যামেরা দিয়ে হোক, যেখান থেকে হোক, আমরা একটা ধারণ করলাম যে কোনো বিষয় আর কি। তো এটা আমি যখন ডাউনলোড করব, তখন এটা কি MP4 ইয়ে করবো, তাই তো? ভিডিও মানেই তো MP4 ফাইল। না, এটা কি MP4 লেখার দরকার আছে ওখানে, যখন আমরা যখন ডাউনলোড করবো আপনি লেখা আছে লিখবেন যে কোথায়? এই যে, না না ভাই, লিখতে আমাকে হবে আগে না। থেকে পুরো সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, তাই তো? জি। আচ্ছা, যাক ঠিক আছে। আর ম্যাডাম এখানে এই আরেকটা জিনিস দিচ্ছেন আর কি, যে ফাইবারে যেমন আমরা যে ইয়ে গেল করছি, যে যে পোস্টটা দিচ্ছে একে গিগ বলে, এখানে নিশটা কি, যে NISS যেটা আজকে যে বললেন, এটা নিশ এটা মানে আমার হচ্ছে কাছে নতুন। টপিক। ও আচ্ছা আচ্ছা, যাক এই জিনিসটা আমি
গুগলে সার্চ বিভিন্ন জায়গায় যে হোয়াট ইজ নিশ, উত্তর পাইনি আর কি। কেন আচ্ছা যাক, পাওয়ার তো এটা আমার কথা। কাছে আছে। না, আসে না ওখানে, ওই যে নিশ লিখছি কিন্তু অন্যগুলো পাইছি, কিন্তু এটা আমি সন্তোষজনক উত্তর পাইনি আর কি। তা আমার হয়তো বানানটা এন কি এনআই আই ডাবল এস সি নাকি? এইচ ই ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো এনআই ডাবল এস দিচ্ছি, তাহলে হবে না। NICHE, আচ্ছা একটু লিখে নেবে নাও। NICHE, আচ্ছা NICH, আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আসবে আর কি। তো আরেকটা জিনিস হলো, হ্যাঁ এটাই ম্যাডাম, এই যে এই প্রশ্নগুলো এসেছিল আর কি। যাক ঠিক আছে, ভিডিও আসলে আমরা দেখে আমি এটা একটা ইয়ে করবো আর কি, একটা জিনিস তৈরি করবো আর কি। এইটা কি ম্যাডাম আমাদের জিমেল আছে সেখান থেকে তো করতে পারবো? আমার যে অ্যাকাউন্ট আছে, যে বা যেখান থেকে করি আর কি, পারবেন। মানে bodiunnabhi@gmail.com। আচ্ছা, তো ঠিক আছে, ওকে ম্যাডাম, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আইপ্যাড নামে কে আছেন? জি, আমি প্রফেসর হাসান বলছি, বাইরে আছি আমি। আহ আজকে আপনার ক্লাস আমি শুনলাম, আপনার ওই যে ব্লগার থেকে ব্লগ পোস্ট করার ব্যাপারটি আপনি বললেন, ডোমেন নেম বা হোস্টিং নাকি নেই একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা। তো এটা যেভাবে দেখালেন আপনি, এটা থেকে যে আর্নিং, তো আমি 2018 সালের পর থেকেই আমার ব্লগ আছে। ব্লগটা হচ্ছে আপনার, আমি যে ক্লাসগুলো নেই ইউনিভার্সিটিতে, আমার স্টুডেন্টদেরকে আমি মিনিটস লিখতে বলি, ক্লাস মিনিটস। সেই মিনিটস গুলো তারা আমার ইমেলে তারা পোস্ট করে, এবং সেটি আমি ভেরিফাই করার পরে একটা সিনপসিস তৈরি করে সেটি আমি ব্লগে পোস্ট করি। যারা ক্লাস করতে পারে না বা অন্য কোনো প্রবলেম থাকে, তারা সেখান থেকে দেখে এবং সেখানে তাদের প্রশ্ন বা তারাই সেই প্রশ্নের উত্তরগুলো সেখানে দিতে পারে। তো সেভাবে ব্লগগুলো আমি তৈরি করি, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ব্লগগুলো থাকে। কিন্তু এখন পর্যন্ত আমি এটার কখনোই চিন্তা করিনি যে এটা থেকে যে আর্নিং করা যায় বা এটা যে একটা আর্নিং এর সোর্স, এরকম চিন্তা করিনি। আর আপনি যেটা বলেছেন যে এখান থেকে আমরা এটাকে লিংক করে এটা ফেসবুক পেজ, যেমন আমি একটা পেজ তৈরি করেছি আপনার কথা অনুযায়ী, লার্নিং একটা পেজ তৈরি করেছি, সেখানে বিষয়ে বিভিন্ন বিষয়ে আপনার কথাবার্তা থাকে, সেগুলো সেখানে থাকতে পারে। যেহেতু ব্লগগুলো বড় ধরনের হয়, বড়, যেহেতু একটা ক্লাসের ধরেন সপ্তাহের যে ক্লাসটা থাকে একটা টপিকের উপরে, সম্পূর্ণ বিষয়ের উপরে একটা সিনপসিস থাকে। তো সেটার ভিউজ আমি দেখেছি আমাদের দেশের বাইরে, ল্যাটিন আমেরিকা, আমেরিকা, আফ্রিকা, সব জায়গাতে ভিউজ, সেটার আমি অ্যানালিটিক্স দেখেছি। তো সেই হিসেবে আমি তো বিভিন্ন সাবজেক্ট পড়াই, সেগুলোর উপরে আমি ব্লগ তৈরি করতে পারি। আজকে আপনি যেগুলো বিষয় দেখালেন যে যে কোনো এক ধরনের বিষয়বস্তু বা নিশ নিয়ে সেটা করা যেতে পারে, এবং করলে সেইভাবে আপনার হচ্ছে এখান থেকে একটা সময় পরে হয়তো আপনি হয়তো পরের ক্লাসে দেখাবেন যে কিভাবে আপনার হচ্ছে এগুলো আর্নিংস বা অন্যান্য যেসব বিষয় আছে সেগুলো হয়তো দেখাবেন। তা সেগুলো দেখলে হয়তো আর একটু আমি সেটা সম্পর্কে হবে। তবে আমার ব্লগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। এটা একটা ব্যাপার গেল। ফলোয়ার্স আরেকটা কতজন ব্যাপার আছে হাসান ভাই আপনার? আমার ফলোয়ার্স হচ্ছে যে আমি যখন ক্লাস নেই তখন আমার ক্লাসগুলো তো আমার ছাত্রদের ভিতর থাকে, আমি কখনোই মাথায় রাখি না যে আমি এটা হচ্ছে অন্য কোনো জায়গায় আমি কতটা ফলোয়ার্স হয়েছে এটা খেয়াল করি না। 1000 পার হয়ে যায় অনেক সময়, দেখা যায় যে কোনো কোনো টপিকের উপরে, পার্টিকুলার টপিকের উপরে হয়। আহ, এবং আপনার অ্যাডভোকেটরাও সেটা দেখেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরাও মাঝে মাঝে সেগুলো দেখেন। তো এটা একটা আছে, তো এটা আমি আরেকটু আপডেট করব আর কি, যে আমি এখন পর্যন্ত আমি এই পরবর্তী সময় এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি, কারণ সময়ের ব্যাপার থাকে এটা করার ক্ষেত্রে। আর একটা আপনি ব্যাপার বলছেন যে বারবার কপিরাইটের কথা বলছেন, যে বারবার আমরা এআই দিয়ে করব এবং সেগুলো আমরা পোস্ট করব। তো সেই ক্ষেত্রে আসলে কপিরাইট সংক্রান্ত বিষয়গুলো কি সেটা যদি একটু বলেন। আচ্ছা, কপিরাইট ইস্যু আসলে এখানে যেই প্রবলেমটা সবচাইতে বেশি ফেস করি সেটা হচ্ছে যে মনিটাইজেশনে দেয় না। হ্যাঁ, মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস এর মানে প্রথম ইয়েই হচ্ছে ইউনিক হতে হবে, অরিজিনাল কন্টেন্ট হতে হবে। তো আমরা কপিরাইট, যে, হ্যাঁ, জি। আমরা যে এআইটা ইউজ করছি, সাপোজ হুম, চ্যাট জিপিটি ইউজ করছি, হুম, তো এখানে আমরা তো চ্যাট জিপিটির হচ্ছে ফ্রি ইউজার, এটার তো প্রো হুম। ভার্সনটাও আছে। তো ফ্রি ইউজার সেম প্রম্পটটা লিখে যদি অন্য কেউ সার্চ করে তাকে কিন্তু সেম রেজাল্টটাই শো করছে।
এবং সে যদি সেই কন্টেন্টটা মানে একদম অ্যাজ ইট ইজ ইউজ করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে সিমিলার কন্টেন্টটা হচ্ছে কয়েকটা ব্লগে আসছে। তো এখানে কোনটা অরিজিনাল আর কোনটা হচ্ছে কপিড এটা বুঝতে হয়তো বা প্রবলেম হওয়ার কারণে এখানে একটা কপিরাইট ইস্যু আসতে পারে। তো কপিরাইটটা আসলে কি? হোয়াট ইজ কপিরাইট? কপিরাইট বলতে আসলে আপনার কি বুঝ কপিরাইট, আচ্ছা আমরা এটা একটু দেখি তাহলে, আমরা গুগল করি। আমি একটু আপনাকে বলি কপিরাইট সম্পর্কে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শুনছি। জি। কপিরাইট হচ্ছে আপনার এক ধরনের সত্ত্ব, টাইটেল। হ্যাঁ, এই টাইটেলটা সম্পর্কে আমাদের দেশের যে আইন আছে সেটি হচ্ছে 2022 সালে একটা আইন তৈরি করেছে। এর আগে যে আইন ছিল সেটা 2000 সালের ছিল। এরও আগে যে আইন ছিল সেটা ছিল 1914 সালের আইন। তো কপিরাইট হচ্ছে আপনার কপিরাইটেবল সাবজেক্ট ম্যাটার আছে কতগুলো, যেমন লিটারি ওয়ার্কস, ড্রামাটিক ওয়ার্কস, মিউজিক্যাল ওয়ার্কস, সাউন্ড রেকর্ডিং, সিনেমাটোগ্রাফিক ওয়ার্কস। নাউএডেজ আধুনিক সময়ে বলা হচ্ছে আপনার হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। আমাদের দেশের যে আইন করা হয়েছে সেখানে কিন্তু আপনার হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং কে সেখানে বলা হয়নি, সেখানে ডেটাবেজ উল্লেখ করা হয়েছে শুধুমাত্র। হ্যাঁ, ডেটাবেজ। ডেটাবেজ প্যাসিভ ওয়েতে যদি আমরা বলি তাহলে সেটা এক অর্থে আপনার হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং বা কম্পিউটার রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যে কোনো বিষয়কে অন্তর্ভুক্ত করে। তো আগে যেটা আমরা পড়েছি, যে আগে যেভাবে পড়িয়েছি স্টুডেন্টদেরকে, যে জেনারেল বিষয়গুলো, যেমন আপনার লিটারি ওয়ার্কস, একটা বই আরেকজন কপি করলো, সেটার উপরে তাকে কপিরাইট অ্যালিগেশন নিয়ে আসলে ইনফ্রিনজমেন্টের দায়ে তাকে আটক করা হলো আটক করা বিভিন্ন হয়, রকম। হুম। হ্যাঁ, বা তাকে পানিশমেন্টও দেওয়া হয়। এখন নাউইডেজ এটা হচ্ছে আপনার ক্রিমিনাল অফেন্স একটা। হ্যাঁ, হুম। যেমন নীলক্ষেতের যে বইগুলো বিক্রি করে এগুলো সবগুলো পাইরেটেড বুকস, এবং এগুলো হচ্ছে সবগুলো প্লাজিয়ারিজম হুম। দ্বারা অভিযুক্ত। কিন্তু তারপরেও আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কিছু আপনার লিমিটেশন আছে। বাংলাদেশ সহ বেশ কিছু ওয়ার্ল্ডের কিছু দেশ আছে যারা হচ্ছে কিছু সুবিধা পায়, তার মধ্যে আমরাও পাই। যেমন ধরেন আপনি আমরা যে ল্যাপটপ ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করি, তার যে সফটওয়্যারটা ব্যবহার করি সেগুলো পাইরেটেড সফটওয়্যার। এগুলো কিন্তু একটা কপিরাইটের গুরুতর লঙ্ঘন। এবং আপনি আমেরিকায় যে যদি কোনো কম্পিউটার কেনেন এবং সেখানে যদি সফটওয়্যার যদি এইরকম ধরনের কোনো দোকানদার বিক্রি করে, তার ট্রেড লাইসেন্স টাইসেন্স সহ তাকে জেলখানায় যেয়ে বসে থাকতে হবে, এবং যিনি কিনবেন তাকেও জেলখানায় যেতে হবে। কিন্তু আমাদের এখানে হয়েছে কি, আমাদের এখানে জনগণের যে আর্থিক অবস্থা সেটা সেটা বিবেচনা সাথে করে হ্যাঁ শিথিল, হ্যাঁ একটু সেটা ফ্লেক্সিবল, বিবেচনা হ্যাঁ। সেটা বিবেচনা করে WIPO, ওয়াইপো, তারপরে আপনার WTO এবং হচ্ছে ILO, এই তিনটা অর্গানাইজেশন, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অর্গানাইজেশন, যেটাকে আমরা জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সিজ বলি, তারা আপনার একটা আইন তৈরি করেছে যেটাকে আমরা বলি ট্রিপস এগ্রিমেন্ট, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এগ্রিমেন্ট। সেখানে আমাদের এই দেশগুলোকে একটা টাইম দিয়েছে যে তোমরা এই সময়ের মধ্যে নিজেদের আইনগুলোকে, নিজেদের দেশের জনগণকে তোমরা সেভাবে আপগ্রেড করবা যাতে করে তারা এই কপিরাইটের প্রতি শ্রদ্ধাশীল হয়। অ্যাটলিস্ট তোমার দেশের যে কপিরাইটেবল সাবজেক্ট ম্যাটার আছে সেগুলোতে যেন তারা শ্রদ্ধাশীল হয়। তো এটা আমাদের অলরেডি 2016 সালে সময় শেষ হয়ে গেছে। আমরা বারবার খালি সময় বৃদ্ধি করছি, সময় বৃদ্ধি করছি। আমরা বারবার বলছি যে আমাদের দেশ এখনো অর্থনৈতিকভাবে সেভাবে আমরা অগ্রগতি হতে পারিনি ইত্যাদি। তো এখন আপনি যে কথাগুলো বলছেন, যেটা হচ্ছে ডিজিটাল কপিরাইটের ক্ষেত্রে, যেমন আপনাকে আমি বলেছিলাম সাম্প্রতিক সময় একটা আর্টিকেল আমি রিভিউ করেছি, যেটি হচ্ছে AI জেনারেটেড আপনার হচ্ছে ইনভেনশন, AI দিয়ে জেনারেটেড ইনভেনশন, সেই ইনভেনশনটা কি পেটেন্টেড হবে কিনা। পেটেন্ট কিন্তু কপিরাইটের মতোই আরেকটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির ফর্ম। সেটা পাওয়া যায় কোথায়? সেটা যদি ইনভেন্টর কেউ হয়, তাহলে ইনভেন্টর বা আবিষ্কারক হলে তিনি তার আবিষ্কারটা প্রোটেকশনের জন্য পেটেন্ট দাবি করেন। পেটেন্টও এক ধরনের আইনগত আপনার হচ্ছে প্রোটেকশন। তো ওইখানে আপনার সেই ডিবেটে আমার যে স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আছে, ও PhD করতেছে, ও অস্ট্রেলিয়া, আমেরিকা এবং USA এই তিনটা দেশের মধ্যে একটা কম্পারিজন করেছে। তো সেখানে অস্ট্রেলিয়ার একটা লোয়ার কোর্ট বলেছে যে AI দ্বারা তৈরিকৃত ইনভেনশন সেটা আপনার হচ্ছে পেটেন্টেড ইনভেনশন হবে না। কারণ পেটেন্টেড ইনভেনশন হতে গেলে মানুষের নিজস্ব চিন্তা ভাবনার জগৎ থেকে তাকে সেই জিনিসটি তৈরি করতে হবে। যেহেতু AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এটা যখন অ্যাপিলে যায় উচ্চ আদালত তখন বলে যে না, এটা AI দ্বারা হলেও যে মানুষটি এটা ইনস্ট্রাক্ট করছেন সেই মানুষটির ক্যাপাবিলিটি থাকতে হবে। যেমন আমি যে যেটা জানি না সেই নিশ নিয়ে তো আমি প্রম্পট লিখতে পারবো না, আমি AI কে সেভাবে নির্দেশ দিতে পারবো না। আপনি যদি সেই বিষয়ে ভালো অভিজ্ঞ হন তাহলে আপনি এমন ভাবে প্রম্পট লিখে দিবেন
যে সেটা পাওয়ার সাথে সাথে এআই আপনার চাহিদা অনুযায়ী সে কিন্তু একটা আপনার রেজাল্ট হচ্ছে শো করবে। ইনস্ট্রাক্ট রেজাল্ট হুম। শো করবে এক্স্যাক্টলি। তাহলে ওইখানে ওই ডিবেটটা অনেকটাই সলভ করা হয়েছে যে যদি কেউ তার নিজস্ব চিন্তা ভাবনা দ্বারা এআই কে ইনস্ট্রাক্ট করে সেই জায়গা থেকে কোনো তথ্যপাত্র নেয়, তাহলে সেটা অ্যাজ লাইক অ্যাজ বই থেকে যেমন আমরা তথ্যপাত্র নেই ঠিক সেই রকম। ঠিক আছে? তাহলে এআই কিন্তু তারপরেও আমরা যখন আর্টিকেল দেখি তখন যখন দেখি যে এটা অন্য কোনো সোর্স থেকে নেওয়া হয়েছে, যেটা প্লাজিয়ারিজম চেক আপের ক্ষেত্রে গুরুতর ভূমিকা পালন করে। যেমন আমাদের এখানে বলা আছে, ইউনিভার্সিটিতে বলা আছে যে আপনি যদি কোনো রিসার্চ আর্টিকেল লেখেন, কোনো রিসার্চ পেপার, পিএইচডি বলেন, এমফিল বলেন, যে কোনো সাবজেক্টে আপনি কাজ করেন না কেন, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার 20 থেকে 25% পর্যন্ত আপনার এই ধরনের কাজগুলো, যে চর্যবৃত্তির কাজ, সেগুলোকে ইউনিভার্সিটি গ্র্যান্ট করবে। কিন্তু এর বেশি যদি হয় তাহলে গ্র্যান্ট করবে না। তাহলে ওই ধরনের সফটওয়্যার দিয়ে যখন আপনার কাজটাকে আমরা ভেরিফাই করব, তখন কিন্তু ওই এআই এর কথাগুলো কিন্তু চলে আসবে। ইভেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার নিজের লেখা, আপনি নিজে ধরেন লিখেছেন 5-6 বছর আগে কোনো একটা আর্টিকেল, সেই আর্টিকেল থেকে বা কোনো একটা বই থেকে আপনি নিজের লেখা যদি আপনি ইউনিভার্সিটির কোনো পিএইচডি তে আপনি জমা দেন, সেটাও আপনার হচ্ছে নকল হিসেবে সেটা আইডেন্টিফাই হবে। তো এটা একটা বড় প্রবলেম। তো সেখানে উল্লেখ করে দিতে হয় যে কত পার্সেন্ট আপনার কাজ থেকে আসছে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখানে কথা হচ্ছে যে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, যেটা আপনি বারবারই বলছেন, আমরা এআই দিয়ে করলেও এটাকে মডিফাই করে নিতে হবে। মডিফাই করার জন্য কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলোর দ্বারা আপনার যেটা মডিফাই করা যায়। এবং কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ওই এআই তার ভাষাতেই সেগুলো আনসার করতে থাকে। তো সেগুলো যদি নিজের মতো করে করা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই আপনার এটা আমাদের হচ্ছে কপিরাইটের যে আপনার হচ্ছে আইনগুলো আছে, সেই আইন থেকে হয়তো আমরা পাবো। তবে এই এআইটা কিন্তু আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে যাবে যেখানে কপিরাইট দিয়ে কিন্তু এআই কে আর প্রতিরোধ করা সম্ভব হবে না। সম্ভব হবে না। কারণ হুম। হ্যাঁ, কপিরাইটের যে লিমিটেশন, সেই লিমিটেশনটা অলরেডি এআই এক্সিড করে গেছে। হ্যাঁ। এআই এত জায়গায় এই যে আপনি বললেন যে আমরা তো ব্যবহার করি যে এআই গুলো, সেগুলো কিন্তু প্রো না। কিন্তু আমরা যদি প্রো ভার্সন ইউজ করি, তাহলে অ্যাজ ইফ আপনি যা চাইবেন তাই দিবে। যেমন একজন ডাক্তার আমাকে বলছিলেন কিছুদিন আগে যে কিছুদিনের ভিতরে ও দিল্লিতে একটা সেমিনারে গেছিল, আমি আমার ফিজিক্যাল প্রবলেমের জন্য ওর কাছে গিয়েছিলাম। তো সে আমাকে বলছে যে স্যার, কিছুদিনের ভিতরে বছর দুয়েকের ভিতরে তারা বলছে, ডক্টররা বলছে যে এআই রাই অপারেশন করবে, এআই রাই সবকিছু বলে দিবে, হ্যাঁ, এআই দ্বারাই নির্ধারিত হবে কি হবে না হবে, অপারেশনটা কিভাবে হবে না হবে। আমরা শুধু জাস্ট তাকে ইনস্ট্রাক্ট করবো আর দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে আমাদের থাকবো। কোনো কাজ হুম, বা ভূমিকা নাই। এক্স্যাক্টলি। তো এখন রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রেও তাই হয়েছে। যেমন আমি আমার স্টুডেন্টকে যে রিসার্চ কাজগুলো করতে দিচ্ছি, এখন আগে দেখা যেত যে উল্টা পাল্টা ভুল ভাল লিখে টেখে নিয়ে আসছে। এখন সুন্দর একবার অ্যাজ লাইক অ্যাজ আপনার এমফিল থিসিস যেভাবে লেখে, এক্স্যাক্টলি হ্যাঁ, সব। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সেভাবে লিখে নিয়ে চলে হুম আসছে। হুম। তার মানে সে নিজে কিছু লেখেনি, সবকিছু সেই করছে। এখন তাকে আমরা কি করতে পারি? তাকে আমরা ওইটুকু শিখাতে পারি যে আসলে একটা রিসার্চ করতে গেলে কি কি জিনিস প্রয়োজন হয়, মেথোডোলজিটা কি, সেই হুম। জিনিসগুলো কিন্তু সেগুলো আপনার এআই দ্বারা সে জেনে যাচ্ছে যে এইভাবে 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 এগুলো করা যায়। তো এখন এটা একটা বড় সমস্যা হয়ে গেছে যে আমাদের আসলে কপিরাইটের বিষয় নিয়ে আমি কয়েকদিন আগে একটা আপনার সেমিনার করলাম এই ঢাকাতে কপিরাইট অফিসে। তো সেখানে আপনার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। তো সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যারা আছেন তারা আসলে কপিরাইট নিয়ে খুব একটা ভালো জানেন না, কারণ যিনি যে সচিব এখানে বসে থাকেন, উনি আসলে এই আইন কানুন গুলো বেশি জানেন না। হয়তো একজন সিনিয়র মোস্ট লোককে, সচিবকে ওই পদে দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলে বোঝেন না। যেমন কপিরাইটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কপিরাইট সোসাইটি, যেটা আজ পর্যন্ত বাংলাদেশে আপনার তৈরি করা সম্ভব হয়নি। এবং আমি জিজ্ঞেস করছিলাম তাদের রেজিস্ট্রারকে, কিন্তু সে বলতেই পারে না যে আসলে এই কপিরাইট সোসাইটি কি এবং তার কাজ কি। এই যে আমাদের দেশের দুস্থ শিল্পীরা বিভিন্ন সময় তাদের গানের রয়্যালটির জন্য চিল্লাচিল্লি করে, হুম। কপিরাইট সোসাইটি যদি স্টাবলিশ করা যেত তাহলে কিন্তু তারা এই যে শেষ জীবনে কারো কাছে আপনার হচ্ছে হাত পাততে হতো না, তাদের ওই গানের রয়্যালটি থেকেই তারা সারা তাদের জীবন, হ্যাঁ হ্যাঁ, সারা জীবন তাদের সিকিউরড ইনকামটা, হয়ে যেত। সে সিকিউরড একটা লাইফ তারা লিড করতে পারতেন। তো এই বিষয়গুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে আমরা পড়াই আর কি। তো ওইটার সাথে আপনি যেটা আজকে বললেন সে বিষয়গুলো যুক্ত জন্য আমি একটু আপনাকে অনেকটা সময় নিলাম আর কি। না, আপনার কাছ আর থেকে আপনি অনেক কিছু যেটা, জানতে পারলাম। যেমন এই যে ল, এই বিষয়টাতে আমার একটু আইডিয়া কম।
হয়তো পড়াশোনা কম এই কারণে। না, এটা আপনার আইডিয়া হ্যাঁ। থাকার কথা না, কারণ এটা হুম তো হুম আপনার হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট এবং এটা তো পড়তে হবে, এটা তো আলাদা এরিয়া না আপনার। হুম হুম ডিসিপ্লিন এবং এই ডিসিপ্লিন তো টোটালি ভিন্ন ডিসিপ্লিন। হুম যারা কাজ করছে, ইভেন আমি আপনার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেও আমার স্টুডেন্টরা যেয়ে তাদেরকে আপনার ল পড়ায় বিভিন্ন ধরনের। আর আমি যেহেতু আপনার কপিরাইট নিয়ে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে আমি দেশের বাইরে পড়াশোনা করেছি, এবং আমার আচ্ছা রিসার্চের এরিয়াই ছিল আপনার হচ্ছে এই যে ডিজিটাল কপিরাইট নিয়েই ছিল, এবং এটার আমার ছিল ফিল্ড ছিল হচ্ছে জেনেভাতে। আমি আচ্ছা জাতিসংঘেতেই কাজটা করেছি ওখানে ওদের সাথে। তো ফলে ওখানে তাদের কাজ করেছি, কিন্তু ওখানে কাজ করতে যে আমি দেখেছি যে আমরা আসলে ওদের তুলনায় কতটা পিছিয়ে আছি। ইভেন আপনি আফ্রিকান দেশের মানুষজনও যে এই আইনগুলো সম্পর্কে এত জানে। আমাদের দেশের আইন কিন্তু ইংরেজরা তৈরি করে গেছে 1914 সালে, কিন্তু তারপরে এই আইনটা সম্পর্কে আমাদের জানাশোনা খুবই সামান্য। ট্রেডমার্কস বলেন, কপিরাইট বলেন, পেটেন্ট বলেন, হ্যাঁ রিসেন্টলি আমরা জিআই নিয়ে কথা বলছি, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস নিয়ে কথা বলছি, কিন্তু এই আইনগুলো আসলে মানুষ জানে না, বোঝে না যে এগুলো আসলে কিভাবে প্রোটেকশন পাওয়া যায় বা কিভাবে পাওয়া যেতে পারে। তো যাই হোক, এটা আসলে খুবই ইন্টারেস্টিং ফিল্ড, এবং এই যে কপিরাইটের ওনার যিনি আছেন তার বিভিন্ন রকমের অধিকার আছে। যে আমার কপিরাইটেবল সাবজেক্ট ম্যাটার যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেই ব্যক্তির কিন্তু শুধু যে ফাইন হবে তা না, তার বিরাট রকম আপনার শাস্তি হবে, এবং এটার মেয়াদ কিন্তু অনেক বেশি। এটা আপনার হচ্ছে 10 বছর পর্যন্ত আপনার তার পানিশমেন্ট হতে পারে। হ্যাঁ, তো এগুলো আপনার হচ্ছে আমাদের আইনগুলো সম্পর্কে আমাদের সবার একটু জানা দরকার যে আসলে আইনগুলো কি আছে। থ্যাংক ইউ এই সো আর মাচ কি। হাসান ভাই, আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। তো আমি আপনাকে একটাই সাজেশন দিতে পারি, যেহেতু আপনার ব্লগ সাইটটা আছে, তো সেম নিশ নিয়ে যদি আপনার ফেসবুক পেজ, তারপর হচ্ছে লিঙ্কডইনে হুম, পেজ, হুম, হুম। ইউটিউব চ্যানেল, এগুলোকে আপনি ইন্টারকানেক্টেড করেন, ঠিক আছে? মানে তো এখান থেকে আপনি হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারছেন, আবার আপনার কাছ থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন আমি কিন্তু ওইভাবেই করেছি। যেমন আপনার হচ্ছে কথা অনুযায়ী আমি কিন্তু অনেক পরে আমি মনে হয় 10-15 দিন হলো যে আপনার ওই যে পিন্টারেস্টের অ্যাকাউন্ট আমি খুলেছি। তো পিন্টারেস্টের চাইতে আমার কাছে মনে হচ্ছে লিঙ্কডইনটায় আমার গ্রোথ বেশি, এবং আপনার বলার পরে আমি যে ক্রিয়েট করেছি এখন কিন্তু আমার আপনার হচ্ছে কানেকশন, দেশের বাইরের কানেকশনই হচ্ছে আমার হচ্ছে প্রায় 300-র মতো হয়ে গেছে। এবং আমার আমার যে প্রোফাইল ভিউ, সেই প্রোফাইল ভিউ প্রায় 100 প্রোফাইল ভিউ হয়েছে। তো ওইখানে কিন্তু আমি বেশ কিছু আর্টিকেল লিখেছি, যেমন Web3 নিয়ে লিখেছি। যদিও এগুলো হচ্ছে এআই দিয়ে করা, কিন্তু এগুলোকে আমি মডিফাই করেছি, কারণ হ্যাঁ মডিফাইড টেকনিকটা আমি জানি। হ্যাঁ, করে মডিফাইড নিতে টেকনিক, হবে, হ্যাঁ করে নিতে মডিফাইড হবে। টেকনিক আমি জানি, এবং কোথায় গেলে যে কপিরাইটেবল সাবজেক্ট ম্যাটার থেকে আমি নিজেকে বিরত রাখতে পারবো সেটা আমার জানা আছে। হ্যাঁ, হুম। আর আমি নিজে যদি করতে যাই, ইট উইল টেক আহ, অনেক সময় নিবে আর অনেক কি, সময় নেবে। অনেক সময় নিবে। কিন্তু আমি তাৎক্ষণিকভাবে সে বিষয়টা নিয়ে যদি একটা কিছু লিখি, লোকজন যাতে জানে। যেমন একটা বিষয় নিয়ে আমি কিছুদিন আগে লিখেছিলাম যে ইয়াং জেনারেশনের যে স্টুডেন্ট আছে তাদের ইনভলভমেন্ট ইন্টারনেটে বা অনলাইনের কাজের ক্ষেত্রে তাদের বেসিক এডুকেশনে কতটুকু প্রভাব ফেলছে, কতটুকু প্রভাব ফেলছে, তার নেগেটিভ কতটা বিষয় আছে, যা পজিটিভিটি কতটুকু আছে, সেটা নিয়ে ছোটখাটো একটা বিষয়, কিন্তু এটা দেখলাম যে ভিউ হয়েছে অনেক। হ্যাঁ, অনেকেই এটা আগ্রহ দেখেছে আসলে। ইয়াং জেনারেশন তো অনেকেই আগ্রহ হয়, কিন্তু এটা করতে গিয়ে যে আমি দেখি আমাদের ছাত্ররা অনেকে এর সাথে যুক্ত, কিন্তু যে বেসিক পড়াশোনা, যে পড়াশোনার তো একটা সময় থাকে, এই সময় চলে গেলে তো আর তখন আসবে না ফিরে। হ্যাঁ, সেই সময়টা কিন্তু তারা সেখানে দেয় না, ফলে তাদের একাডেমিক ক্যারিয়ারটা অনেক সময় বিঘ্নিত হয় তাদের এই এই ধরনের আর্নিং এর একটা নেশার কারণে বা আর্নিং করার একটা চেষ্টার কারণে। তো সেগুলোর আর কি। তো ওইটা দেখলাম যে লিঙ্কডইনটা খুব ইয়ে, আপনি যেটা আমাকে সাজেস্ট করলেন এটা আমার মাথাতেও আছে। আপনি যখন ক্লাস নিচ্ছিলেন তখন আমি চিন্তা করলাম আপনি যে আপনি যে যে লিঙ্ক করার কথা বলেছেন, যে আমার এই যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমি আমার ওই ফেসবুক পেজে সেটাকে যদি পোস্ট রাখি এবং এখান থেকে যদি সেখানে জেনারেট করতে পারি ট্রাফিক, তাহলে সেখানেও একটা ভালো সংখ্যায় সেখানে ট্রাফিক জেনারেট অডিয়েন্স হবে পেয়ে এরকম। যাচ্ছেন, হ্যাঁ। জি জি, অডিয়েন্স পাওয়া যাবে। তো এটা আপনার কাছ থেকে শেখার পরে আস্তে আস্তে আমি ওদিকে চিন্তা ভাবনা করবো যে আসলে ওইটাতে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কিন্তু শেখার ব্যাপারটা, লার্নিংটা কিন্তু আপনার হচ্ছে যে যে শেখার ব্যাপারটা না, এটা কিন্তু খুব দীর্ঘ সময়ের ব্যাপার, এটা সহজে হয় না। এবং এটা হচ্ছে আপনাকে মনোযোগী হতে হয়, এবং এটার কোনো বয়স সীমা নাই, কিংবা এটা ছোট বড়র ব্যাপার নয়, এটা আগ্রহের ব্যাপার, এবং এটা আসলে জানার ব্যাপার। আমি পারছি না, বুঝতে পারছি না, সময় দিচ্ছি না, তাহলে কিন্তু হবে না। না, কিন্তু সময় এক্স্যাক্টলি দিলে এটাই আমি বলতে অটোমেটিক চাচ্ছি। হবে। হ্যাঁ, হুম।
অটোমেটিক হবে। যেমন যেমন আজকে আজকে, হ্যাঁ, আজকে হ্যাঁ একটা আপু কমপ্লেন করছিল যে আমি অনেক কষ্টে খুঁজে বের করেছি। তো আসলে কষ্টটাই তো শেখা আমার, না, তাই না? হ্যাঁ, এটা এক ধরনের শেখা। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টকে বললেও হয়তো সে শিখাবে, কম্পিউটার সায়েন্সের টিচারকে হ্যাঁ, বললেও শিখাবে, কিন্তু শেখাবে। আমি চাই যে একটা একটা মানে প্রপার প্ল্যাটফর্ম থেকে সবাই যেভাবে শেখে আমিও সেভাবে শিখবো। আমি কারো কাছে সেটাই, ওইভাবে ওইটা যে ওই যে শেখার আপু, ব্যাপার নাই। হ্যাঁ আপু বললো না যে আমি, মানে এটা অনেকটা কমপ্লেনের সুরে বললো যে আমি অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। তো না, আসলে ওইটা ওইটা এটা তো এটাই একটা তো রিসার্চ, লার্নিং ওইটা এটাই তো, একটা রিসার্চ, এটাই তো এক্স্যাক্টলি, ওইটা এটাই তো একটা করতে রিসার্চ, এসছে। সবকিছু রিসার্চ যদি একদম এক্স্যাক্টলি। মানে আমি একদম স্পুন হ্যাঁ। ফিডিং করি, একদম মুখের সামনে তুলে ধরি, তাহলে তো হলো না। না, আপনাদের যেমন নিজেদের, ধরেন ডাটাবেস আমি যদি শিখি, ডেটাবেস শিখতে গেলে এখন হয়তো আপনি আমাকে শিখিয়েছেন ডেটাবেস থেকে কিভাবে আমাকে ইমেল কালেক্ট করতে হয়। এখন ইমেল কালেক্ট আমি করলাম, বা লিঙ্কডইন থেকে আমি ইমেল কালেক্ট করলাম। এখন আমার ভিতরে যদি সেই ধরনের মানসিকতা থাকে যে আমি যে ইমেলটা কালেক্ট করলাম আমার যে বিদেশে বায়ারের জন্য, ইমেল গুলো যথাযথ আছে কিনা আমি একটু ভেরিফাই করে দিই। ভেরিফাই করে নেই। হ্যাঁ, একটু ভেরিফাই করে দিই। তাহলে ভেরিফাই করার যে পদ্ধতি আছে সেটা যদি আমার জানা থাকে, আমি ভেরিফাই করে দিই, তাহলে যিনি ভেরিফাই করে দিলেন না তার চাইতে অবশ্যই আমার রেটিং বেশি হবে, কারণ আমার ডেটাগুলো অথেন্টিক ডেটা হবে। তো এক্স্যাক্টলি। ওই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। আমি একজন এই এই ধরনের কাজ করতে গেলে আমাকে অবশ্যই সেই জায়গাগুলোকে চিন্তা ভাবনা করতে হবে, এই আর কি। তো আপনি আচ্ছা, বুঝাচ্ছেন, ভালোই লাগতেছে। হ্যাঁ, আমি আসলে সময় পাই না। আমি আজকেও একটু বাইরে আছি। হ্যাঁ, কালকে আবার চলে যাব আমার কর্মক্ষেত্রে, যে আবার দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। এই জন্য বাইরে থাকি যখন, তখন ডিভাইস গুলো বিভিন্ন ডিভাইস হয়ে যায় আর কি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। সমস্যা নেই। ঠিক আছে হ্যাঁ। হাসান ভাই, থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। থ্যাংক ইউ, আপনার কাছ ভালো থেকে অনেক থাকবেন। কিছু শিখতে পারলাম আমরা। জি, জি, ভালো থাকবেন। জি, রাহিমা আপু বলেন। রাহিমা আক্তার। হ্যালো জি আপু বলেন। ম্যাডাম, আমি তো শুরু থেকে ক্লাসে আপনার সাথে জয়েন হইতে পারি নাই। এখন আমার কিছু কিছু সমস্যা একটু আছে, এগুলি আমার আপনার কাছে একটু শেয়ার করব। তো বলে ফেলেন দ্রুত। এক নম্বর হলো যে আমি যে অ্যাকাউন্ট খুলি বিভিন্ন, অ্যাকাউন্ট কি সবটি একই ইমেল দিয়ে করব, না, নাকি এ- বিভিন্ন এক না, একটাতে এক একটা দেওয়া এটা যাবে? এটা রিস্কি। আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে যদি সবগুলো অ্যাকাউন্ট করেন, কোনো কারণে আপনার ইমেলটা ব্লক হয়ে গেল বা হচ্ছে এটা হুম। হ্যাক হয়ে গেল, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট রিস্কে পড়ে যাচ্ছে। তো এটা স্মার্ট কাজ না, একই ইমেল দিয়ে সব অ্যাকাউন্ট করাটা। আচ্ছা, একটা, ঠিক আছে। আরেকটা হলো যে আমি ক্যানভা দিয়ে যে কাজ করি, ক্যানভাতে আপনি বলছেন যে ফ্রি ভার্সন আছে, প্রো ভার্সন আছে। এখন আমি যে ক্যানভাটা করলাম, ডাউনলোড দিলাম, এটাতে কি ভার্সন আসে? এটা আপনি যখন নতুন অ্যাকাউন্ট করেন সেটা ফ্রি ভার্সনে থাকে, আর প্রো ভার্সনের হ্যাঁ। সাবস্ক্রিপশনটা আমাদেরকে পারচেস করে নিতে হয়। বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা হচ্ছে এই সার্ভিসটা, ওরা সাবস্ক্রিপশনটা সেল করে। ঠিক আছে? তো আপনি হ্যাঁ। ফেসবুকে জি। ক্যানভা লিখে সার্চ করলে দেখবেন যে অনেক পেজ আসছে। তো ওখান থেকে যেটার আসে। রিভিউ ভালো, যে পেজগুলো রিভিউ ভালো বা কমেন্টে হচ্ছে ভালো ভালো কমেন্ট করছে লোকেরা, সেখান থেকে আপনি পারচেস করে নেবেন। না, আমি পারচেজ বলতেছি না, যে ফ্রি ভার্সন যে বলছেন। এখানে তো আমি যে ক্যানভাটা ডাউনলোড দিলাম পিসিতে, ওইখানে কাজ করতে গেলে দেখা যায় সবগুলোর মধ্যে প্রি প্রি ভার্সন লেখা আছে। প্রো, প্রো, ফ্রি না, প্রো। প্রি প্রো না, প্রি আসে, পিআরই। পিআর ও আপু? এটা কি? ও না, আসে। জানি না, আমি তাহলে বলতে সবগুলা পারছি না। পি ইমেজের আর নিচে, ও হবে। প্রি প্রি লেখা। এখন কি এটা কি পারচেজ করে নিতে হয় নাকি না ফ্রি? না, ওটা ফ্রি না। ফ্রি। যেটা নিচে প্রো লেখা থাকবে বা ক্রাউনের মতো আইকন থাকবে সেটা প্রো ভার্সন। ওই এলিমেন্টটা ইউজ করা যাবে না যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন। আচ্ছা। আরেকটা হলো যে আমি যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা গত ক্লাসে আপনার বলছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেস্ট্রিক্টেড এখন হয়ে গেছে? রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আপনি ভেরিফাই তো করেন। এখন তো আমার প্রায় প্রায় তো প্রায় 1.5 মাস চলতেছে, হয়ে গেল। তো এখন ভেরিফিকেশন করেছেন কিনা? ওইটা তো আর
স্মার্ট না, কার্ডের ছবি আপলোড ওইটা আমি করেছেন বুঝি কিনা? না, আপনি ওইটা লগ আমি ইন বুঝি না কিভাবে। বুঝে নেন। আপনি ওখানে লগ ইন করার জি চেষ্টা বলেন। করেন। লগ ইন করার চেষ্টা করলে ওখানে বলবে যে তোমার অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড আছে, তো ভেরিফাই আইডেন্টিটি বলে। এরকম একটা বাটন থাকবে। ওখানে ক্লিক করবেন, ক্লিক করে জি। আপনার স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজে ছবি সাবমিট করবেন। সাবমিট করার পর যদি সাকসেসফুলি সাবমিটেড দেখায়, দেন আপনাকে হচ্ছে 3 কোথায় সপ্তাহ, সাবমিট করবো এটা? এটা কোথায়? আমি তো এটা বলছি কোথায় দিব? শুনে নেন আগে, আমি কি বলছি সেটা শোনেন। বল- ভেরিফাই আইডেন্টিটি একটা বলেন। বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে ওখানে আপনাকে বলবে যে ফ্রন্ট পেজের ছবি দাও, ব্যাক পেজের ছবি দাও, এরকম অপশন দিবে। ওখানে আপলোড করবেন আচ্ছা। ছবিটা। করার পর যদি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যায়, দেন 3 সপ্তাহ ওয়েট করতে হবে, 21 দিন। 21 দিন পরে যদি সবকিছু ম্যাচ হয় তাহলে আপনি অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। আর যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হলে আপনি নতুন অ্যাকাউন্ট করতে পারবেন, আর যদি রিকভারি হয়ে যায় তাহলে তো ধন্যবাদ। ওটা দিয়েই কাজ করতে পারছেন। আচ্ছা, তা এখন আমি কিন্তু ওই যে অন্য এজ ব্রাউজারে গিয়ে অন্য একজনের নাম দিয়ে উম, আমি অ্যাকাউন্ট খুলছি। না, তো ওইটা দেখলাম করা যে যাবে না, ওইটাও রেস্ট্রিক্টেড হবে। আচ্ছা ম্যাডাম শুনেন, ওইটার মাঝে ইমেল আর পাসওয়ার্ড দিতেই ওইটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যে পর্যন্ত হয়েছে, পরে তো আমি আর করি নাই, যে প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। শুধু পাসওয়ার্ড দিতে, এখন আমি কি কাজ করি কি করি না, মানে কি কাজ করব এগুলা কিছুই লিখতে পারছি না, আগেই হয়ে গেছে। আপু এগুলো এটা কি? সবই প্রোফাইল এডিটে গেলে বা প্রোফাইলে ঢুকলে সবগুলোর পাশে দেখবেন যে হচ্ছে ইয়ে আছে, পেন টুল আছে, ওই পেন টুল গুলো দিয়ে এগুলো যে কোনো টাইমেই লেখা যায়। কলমের তাহলে মতো ওইটার একটা মধ্যে কি চিহ্ন লিখবো? আছে দেখেন, হ্যাঁ, আছে যেমন আছে হেডলাইনে আছে, আছে। এডুকেশনে আছে, স্কিলসে আছে, ওইটা ইউজ করে সবগুলো ফিল আপ করতে পারেন। করলে এটা হয়ে যাবে? জি। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করে দেখি। আরেকটা হলো যে আপনি বলছেন যে লিঙ্কডইনে 50+ কানেকশন থাকতে হয় যদি গিগ দিই, কিসের গিগ? গিগের তাই সাথে না? লিঙ্কডইনের কানেকশনের সম্পর্ক কি? না, ফাইবারে। ফাইবারের তো আলাদা ফাইবারে। প্ল্যাটফর্ম, লিঙ্কডইন আলাদা প্ল্যাটফর্ম। আমি বলেছিলাম যে কোম্পানি পেজ, লিঙ্কডইনে কোম্পানি পেজ বা বিজনেস পেজ সেট আপ করতে হলে আপনার ওখানে 30 থেকে 50টার মতো কানেকশন থাকতে হবে। আচ্ছা, লিঙ্কডইন লিঙ্কডইন বিজনেস পেজে। হ্যাঁ, আচ্ছা লিঙ্কডইন বিজনেস পেজ যদি সেট আপ করতে চান। আচ্ছা, তাহলে যদি আমি ফাইবারে গিগ দেই তাহলে তো লিঙ্কডইনের কোনো লাগতেছে না। আমি লিড জেনারেশনের যদি কাজ করি, গিগ দিতে চাই, তাহলে আমি কি ওই গুগলে সার্চ দিয়ে আমি তথ্য বের করতে পারবো? ওইটা কি? আপনি লিড জেনারেশনে কাজ শিখেছেন? আমি তো ওই যে ক্লাস করছি আপনার এইগুলি তো ক্লাসগুলি রেকর্ডগুলি আমি ফলো করেছি, আচ্ছা, তো পরে আমি আমি নিজে নিজে ক্লাসে প্র্যাকটিস করছি। দেখিয়েছি আপনাদেরকে, সম্ভবত লিঙ্কডইন লিড জেনারেশনের ক্লাস হয়েছে। তো লিঙ্কডইন লিড জেনারেশন করতে হলে সোর্স হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন থেকেই কালেক্ট করতে হবে, গুগলে সার্চ করলে হবে না। যেমন এই যে ডক্টরদের তালিকা, ডক্টরদের লিড, হ্যাঁ আপু, লয়ারদের আমি লিড, বুঝতে পেরেছি। যদি আপনি ওইটা লিঙ্কডইন কি? লিড জেনারেশন করতে চান সেক্ষেত্রে সোর্স আপনার লিঙ্কডইনই হবে, লিঙ্কডইন থেকেই কালেক্ট করে দিতে হবে। বুঝতে পেরেছেন? গুগলে যদি আমি লিঙ্কডইন লিখে সার্চ সার্চ দিই, আসবে না? গুগলে লিঙ্কডইন লিখে সার্চ দিলে তো লিঙ্কডইনের ওয়েবসাইট আসবে। আপনাকে তো লিঙ্কডইন প্রোফাইল থেকে কালেক্ট করতে হবে, আপনি কি শেখেন নাই আপনি ঠিকভাবে, এই জন্য আপনি এই ধরনের প্রশ্নগুলো করছেন। আপনি আগে ভালো মতো কাজটা শেখেন, ঠিক আছে? ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন, আমি কি বলেছি সেগুলো বোঝার চেষ্টা করেন, কাজটা আগে ভালো মতো শেখেন। ফাইবারে আপনি পরে যান। বুঝতে পেরেছেন কি বলেছি? বুঝতে পেরেছি। তাহলে আমি লিঙ্কডইনে যদি না যাই, ফেসবুক পেজে যাই, তাহলে তো আমি গিগ দিতে পারবো ফেসবুক ফাইবারে। ফেসবুক পেজে যদি আপনি ফেসবুক পেজ সেটআপের ফেসবুক কাজটা পেজ শিখতে সেট চান, আপে, হ্যাঁ। হ্যাঁ জি। এটা যদি ভালো মতো পারেন তাহলে আপনি ফেসবুক পেজ সেটআপ নিয়ে গিগ দিতে পারেন ফাইবারে। এগুলো হচ্ছে আলাদা আলাদা সার্ভিস আপু।
ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য ফেসবুক পেজ সেট আপ করা, ক্যাম্পেইন করা, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করা, লিঙ্কডইন ম্যানেজ করা, লিঙ্ক ইউটিউব চ্যানেল সেট আপ করা, এগুলো আলাদা আলাদা সার্ভিস আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে থাকি। তা আপনি যেটা সবচাইতে ভালো পারেন বলে মনে করেন সেটা নিয়ে আপনি হচ্ছে গিগ এখন দিতে পারেন। আমার তো সবচেয়ে ভালো লিড জেনারেশনের উপরেই কাজটা করতে ভালো লাগে। কিন্তু আমার তো মনে হয় না আপনি লিড জেনারেশন ভালো মতো পারেন, এখন কারণ আমি আপনি তো ওই যে সোর্স কি লিঙ্কডইন সেটাই অ্যাকাউন্টটাই বুঝতে করতে পারছেন না। পারতেছি না। অ্যাকাউন্ট না করতে পারলে আপনি কাজ কিভাবে শিখলেন আপনি বলেন? অ্যাকাউন্টে যে আমি এই যে ওই তো জন্য এখন আমি অ্যাকাউন্টটাই তো ক্রিয়েট করতে পারতেছি না, তো রিসেন্টলি কিছু অ্যাকাউন্টই আপনার সেট আপ হয়নি, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই ভালো মতো পারেন নাই, তাহলে লিড জেনারেশন কোত্থেকে পারবেন? আসছে না। আমারটা হয়েছিল, হওয়ার পরে আমি নিজে কিছু কানেকশন দিয়েছিলাম, কয়েকটা মনে হয় নতুন নতুন কানেকশন বাইরে গেছে, বেশি দেয়া ফেলছি, যার জন্য এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ঠিক আছে আমার আপু, এত যেটুকু মনে তাড়াহুড়ো নেই, আপনি সময় নেন, সময় নিয়ে কাজটাকে ভালো মতো শেখেন। ঠিক আছে, আর ঠিক কোনো আছে। প্রশ্ন? হ্যাঁ, না ধন্যবাদ ম্যাডাম। মাসুদ ভাই বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই যে আইপ্যাড যিনি সাম প্রফেসর স্যার আসান, উনি আসান স্যার, আসান ভাই, আছেন বলুন। স্যার। আচ্ছা, তো তার মোটিভেশনাল বক্তব্য খুবই ভালো লাগলো, যে উনি যেভাবে উনি আসলে মোটিভেশনাল দেন নাই, উনি ইনফরমেশন দিয়েছে হ্যাঁ আমাদেরকে। হ্যাঁ ইনফরমেশনাল, হ্যাঁ ইনফরমেশনালি, সেটা হলো যে আইনের উপরে, তারপরে যে ব্লগের বিষয়ে যে কথাগুলো বললেন খুবই ভালো লাগছেন। তো উনি আসলে, আমি পরিচয়টা জানতে চাচ্ছিলাম ওনার, যে উনি কোন বিশ্ববিদ্যালয়ে আচ্ছা, উনি অধ্যাপনা করেন। অনেকবার পরিচয় দিয়েছে। আচ্ছা, নেক্সট কোনো ক্লাসে আমরা ওনার কাছ থেকে শুনবো। ঠিক আছে মাসুদ ভাই, জি আজকে অনেকটা জি টাইম হয়ে ধন্যবাদ। গেছে, তো আমি ক্লাসটা শেষ জি করতে চাচ্ছি। জি ধন্যবাদ ম্যাডাম ঠিক আপনাকে। আছে, জি, আসান ভাইয়ের কাছ থেকে আমরা আরেকদিন শুনবো। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিক আলম, না শফিক ইসলাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।